উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন প্রেম সুধা, লিখেছেন সাইয়ারা খান, কণ্ঠে আমি তাসনোবা। পর্ব ৩। তৌসিফ মাত্রই বের হচ্ছিল, সোহাকে দেখেই দাঁড়ালো। বিরক্তি গলায় বলল, রাতে না কথা হলো, এখানে কি করছো? সোহার চোখ ভরতে পারি তৌসিফের দিকে তাকালো ও। তৌসিফ ওর চোখে পানি দেখেও তেমন কিছু বলল না। বের হতে নিলেই সোহা বলল, আপনার এই বউ আমাকে পদে পদে অপমান করে যাচ্ছে। আমি নাকি কাজের বুয়া, আমাকে বলেছে কাজ করতে, আমার পোশাক নিয়েও কথা বলেছে, এমনকি আমাকে এখান থেকে বের হয়ে যাওয়ার হুমকি দিয়েছে। তৌসিফের গলা বড়ই শান্ত শোনালো। অভিযোগ করার সুযোগ দিচ্ছ কেন? আপনি সু গো নাও সোহা। সোহা 2 পা এগিয়ে আসলো। তৌসিফ ওকে সাইড কেটে বেরিয়ে গেল। সোহার চোখ দিয়ে পানির বিন্দু কণা গড়ালো। আঙুলের সাহায্যে তা মুছে ফেলল সোহা। মিনমিন করে বলল, এই 2 পয়সার মেয়েকে আমি দেখে নেব। তৌসিফ রুম থেকে বেরোতেই ঘ্রাণে ওর পেট ভরে গেল যেন। একবার গলা উঁচু করে ডাক দিল ও, পৌষ রাত। পৌষ অবশ্য উত্তর দিল না। খানিক পরেই হাতে প্লেট নিয়ে এগিয়ে এলো। পৌষের নাকটা ঘামা ঘামা। মেয়েটা রান্না করে গিয়ে ঘেমে উঠেছে। ওকে বলার সুযোগই না দিয়ে তৌসিফ ডাকলো বুয়াকে। ভয়ে ভয়ে বুয়া ছুটে আসতেই তৌসিফ ধমকে উঠল, তুমি থাকতে পৌষ রাত কেন কি জানে বুয়া? কত টাকা বেতন দিচ্ছি যদি আমার বই রান্না করে? তো তোমরা কি করো? তৌসিফের ধমক খেয়ে বুয়ার মাথাটা নামিয়ে নিতে নিতেই ফুস ফুস করে উঠল, যেন সর্বদাই প্রস্তুত সে লড়াই করার জন্য। কি সমস্যা আপনার? ওনাকে কেন ধমকাচ্ছেন? আমি একবারও বলেছি উনি আমাকে ওখানে যেতে বলেছে? যাকে ধমকানোর তাকে তো একটু শব্দও বললেন না। দুর্বলের প্রতি অবিচার করে যাবেন আপনি। কাঠখোট্টা গলায় কথাগুলো বলে হাতে থাকা কাচের প্লেটটা সজোরে টেবিলে রেখে পোষ রুমে চলে গেল। তৌসিফ দেখল সেখানে গরম গরম পরোটা রাখা। ঘ্রাণে লোভ জেগে উঠল ওর। চাইলেও খেতে পারল না তৌসিফ। বউ রেগে আছে। উঠে রুমে যেতেই দেখল পোষ ব্যাগ গোছাচ্ছে। তৌসিফ ব্যাগটা নিজের হাতে নিয়ে বলল, চলো খাবে? খাবো না। পৌষ রাত। পোষ ঘুরে দাঁড়ালো, দাঁত কিটমিট করে বলল, কি পৌষ রাত সারাদিন? রাত হলে তো ওই ছেলের কথাই মনে পড়ে আপনার? যান ওর কাছে। কি মনে করেছেন? দেখিনি একটু আগেও যে আমার নামে বিচার দিতে এসেছিল? একটা কাজের মেয়ে হয়ে মালিকের বেডরুমে তখন ঢুকে যায়। এর মানে কি? নোংরা মতো মানুষ ঘরের বাহিরে করে। অথচ এই প্রথম দেখলাম মানুষ ঘরের মধ্যে দিন দাহরে রাতের অন্ধকারে নিজ ঘরে নোংরামি করে। তৌসিফ বরাবরই রাগ সামলাতে দিতে ব্যর্থ হচ্ছে। পৌষের মুখটা আচমকা চেপে ধরে বলল, বেশি বলেছ। পৌষ নিজেকে ছাড়াতে চাইল। বরাবরই ছটফট করার স্বভাব ওর। এবারেও ব্যতিক্রম ঘটল না। পৌষের হাসি পেল নিজের ওপরে। পৌষের মুখটা আহত করে ধরল এবার। 2 গালে হাত রেখে বলল, তুমি আমাকে কতটা রাগিয়ে দাও হানি। পৌষ তাচ্ছিল্য করে বলল, পুরুষের মতো রাগ হলেই বউকে সিগারেটের ছ্যাঁকা দিবেন। সমস্যা তো নেই। সেদিন দোষটা কার ছিল? পৌষের ঠোঁট চাচ্ছিলের গাঢ় একটা হাসি দেখা গেল। তৌসিফ চটজলদি ওর হাত দুটো ধরে চোখে চোখ রেখে বলল, আজ পর্যন্ত এই তৌসিফ তালুকদার এতটা অপমান হয়নি যতটা তুমি করেছো, রোজ করেছো। এখনো বুয়াদের সামনে করলে। আমি কি তো রাগ করছি না? ওমা সে কি? কোথায় আপনার সিগারেট? দিন, লাইটার জ্বালিয়ে দিই। আমাকে ছেঁকা দিন। পৌষের তো শরীর মাংসে করে না। আমার কেন ব্যথা লাগে না? বলি তৌসিফের পকেটে হাত দিলে সিগারেট খোঁজে। তৌসিফ হাত দুটো ধরে থামালো। গাঢ় কণ্ঠে বলল, আর হবে না। আপনি না সকালে বললেন আমি চাবাবে তা ভুল, তাহলে আমাকে বিশ্বাস করতে? সোহা আর মিনুকে বাসা থেকে বের করে দিন। তৌসিফ কথা বলল না, একটু সময় নিয়ে বলল, আমি ওয়াতা করতো পৌষ রাত। পৌষ নিজের হাত ছাড়িয়ে নিল। তৌসিফকে ধাক্কা দিয়ে বলল, আপনি যে এই বোধবৈত্যার শয়তান তা আমি আগেই জানি। হোয়াট? এসব কোন ধরনের শব্দ? পৌষ রাত? বোধবৈত্যা মানে আপনি, যার ভেতরে ভেতরে রগে রগে শয়তানি। মেয়েবাজ লোক। ওই হচ্ছে বড় খারাপ। শালিকে ধরে টাকলা বানিয়ে দিতে মন চায়। চুলে ফ্রপ মারে আমার সামনে। তৌসিফ ওর মুখটা হাড়ের তালুতে নিয়ে চেপে ধরে ফিসফিস করে বলে, এসব গালি কে শেখায় তোমাকে? হোয়াট ইজ দিস পৌষ রাত? তুমি গালি দাও কেন? পৌষ নিজের মুখটা ছাড়ে নিয়ে বলল, ও ওই ডাস আকাম কুকাম করলে তো দোষ না, পৌষ গালি দিলে দোষ। এখন ওর সামনে গিয়ে গালি দেব? বলে বের হতে নিল পৌষ। তৌসিফ ক্লান্ত হলো। সকাল থেকে এই মেয়ে আজ চষে আছে। কোনো দুঃখে যে গত রাতে ওই রুমে গেল, নিজের কপালটা দেওয়ালে ঠুকতে মন চাইল এখন। পৌষকে বহু কষ্টে আটকে শান্তস্বরে বলল, জান আমার প্লিজ, এখন থামো। চলো খাবো এখন। তোমার শক্তি হবে তাহলে। শক্তি পেলে আরও ভালো মতো চুল ছিঁড়তে পারবে। পৌষ থামলো বটে। টেবিলে খেতে বসেই পৌষ তৌসিফের প্লেটে গরুর বটভুনা আর গরম ঘিয়ে ভাজা পরোটা তুলে দিতেই সোহা বলল, এসব খেয়ে পরে পেটে সমস্যা হবে, আনহেলদি খাবার। পুষ রসিয়ে বলল, ওরে সোনা, তোমার ওই আওলা প্রেমের বাউলা বাতাস অন্য ব্যাটাকে করো যাও। এই ব্যাটাকে বাতাস করার জন্য আমি আছি। তৌসিফ শুনেও শুনল না কিছু। এই গরম পরোটা আর বটকুনা আজ বহু বছর পর খেলো ও। আগে মা খাওয়াতো। 3 ভাই বোন একসাথে গোল হয়ে বসে খেত। এখন খাওয়া আর হয় না। কুরবানিতে এত এত গরু কুরবানি করার পরেও বট খাওয়া হতো না। বুয়ারাই খায়। আজকে অনেক ভালো লাগা কাজ করেছে। একসাথে 5টা পরোটা খেয়ে তৃপ্তি ঢেকুর তুলল তৌসিফ।
পোষ এখনও একটাই শেষ করতে পারেনি। তৌসিফ ভাবলো এই মেয়ে তো এতটাও খায় না, অথচ তেজ দেখো যেন সবাইকে চিড়ে ফেলবে। তাহলে কখন জানে তৌসিফকেই খেয়ে নেয়। আকাশ পাতাল ধ্যান ধরে ভাবছে পোষ। মাথায় ওর যে কিরা উঠেছে তা এত সহজে শান্ত হবার নয়। তৌসিফ মনোযোগ দিয়ে ড্রাইভিং করছে, মাঝে মধ্যে ফাঁক ফোকর দিয়ে পোষকেও দেখে যাচ্ছে। মেয়েটা এত উতলা হয়ে থাকে যা বলার বাহিরে। বাসা থেকে বের হওয়ার সময় সোহা শুধু তৌসিফকে লোফার বের করে দিয়েছিল। ব্যাস, এই মেয়ের কাণ্ড ঘটিয়ে গেল। অগত্যা পৌষের দেওয়া ভেলভেটের লোফার পড়ল তৌসিফ। এতে অবশ্য পোষ শান্ত আছে কিছুটা। আচমকা পোষ সিটি বাজাতেই তৌসিফ ওর দিকে তাকালো। আমরা উঁচু করে জিজ্ঞেস করলো, কি গাড়ি থামান, হানি লেট হচ্ছে, তাতে আমার কি? ফোঁস করে শ্বাস পেল তৌসিফ। গাড়িটা থামাতেই জানালা খুললো পোষ। পাশে পুরা ভুট্টা বিক্রি করছে। পোষ জোরে হাঁক ছেড়ে ডাকলো, ওই ভুট্টাওয়ালা মামা একটা ভুট্টা দিন। লোকটা ভুট্টা এনে দিতে পৌষ 20 টাকা দিল। যদিও তৌসিফ দিতে চাইলো, কিন্তু পৌষই টাকা দিল। জামটা দিয়ে নিজেই টাকা দিল। লোকটা 20 টাকা দেখেই বলল, ভুট্টা 30 টাকা খালাম্মা। পৌষ মুখ কি মাছের মতো করে বলল, 30 টাকা? এই ভুট্টা 20 টাকা খেয়ে এলাম আজীবন। আপনার ভুট্টা কি মহাসাগরের নিচে জন্মায় যে 30 টাকা? লোকটা কিছু বলতে চেয়েও যেন মিনমিন করলো। পৌষ ব্যাগ হাতটা দেখালো, ভাঙতি টাকা নেই। তাই বলে উঠল, আপনার খালুজানের কাছে যান, উনি দেবে 10 টাকা। তৌসিফ আহত চোখে তাকালো। 10 টাকা দিয়ে গাড়ি চালাতে চালাতে শুকনো মুখে বলল, আমাকে তোমার খালুজান মনে হয় পৌষটার। পৌষ জহুরি চোখে তাকালো, পলক ফেলাতে পিটপিট করে অতপর ভুট্টায় কামড় দিয়ে বলল, টক বেশি। তৌসিফ আশাহত হলো, এই মেয়েটা কি দিয়ে তৈরি? কোন মাটি, কোন জাতের মাটি? তৌসিফ জানতে চাইল। পৌষ হঠাৎ ওর মুখের সামনে ভুট্টা ধরে বলল, নিন কামড় দিন, পরে আমার পেট ব্যথা করবে। করবে না, নজর দেয়নি, বিশ্বাস করি না, সত্যি বলছি। ঋণ রাখে না পৌষ। 10 টাকা আপনার ছিল, তাই 4-5টা কামড়ে খাবেন। তৌসিফ কথা বাড়ল না। ড্রাইভিং করতে করতে ভুট্টা কামড়ে খেলো। খেতে খেতে সে পুরোটাই খেলো। পৌষ অবশ্য কিচ্ছু বলেনি তাতে। শেষে 4-5 দানা অবশিষ্ট ছিল, যা পৌষ খেলো। তৌসিফের এসব খাওয়া হয় না, সর্বোচ্চ বয়েল কর্ন খায় ও। এভাবে পুরোটা খাওয়াটা হয়নি কখনো। পৌষ হয়তো বুঝলো, তাই কিছু বলল না ওকে। ভার্সিটিতে নামিয়ে দিয়েই তৌসিফ বলল, আমি নিতে আসবো আজ। কোন দুঃখে এত ঝগড়া পারো তুমি? এই দিক দিয়েই বাসায় যাবো, তাই বললাম। আচ্ছা, আমি গেলাম তাহলে। বলে অপেক্ষা করলো না পৌষ, গেট পেরিয়ে ভেতরে চলে গেল। দীর্ঘ 1 মাস পর শ্বশুরবাড়ি এসেছে হেমন্ত। এতদিকে ঝামেলা পোহাতে পোহাতে এদিকে পা রাখার সময়ই হয়নি। স্ত্রিয়া অবশ্য বুঝদার মেয়ে, সহসা রাগ করে না। তবে আজ রেগে আছে কিনা হেমন্ত বুঝতে পারছে না। সাথে ওর কোলে কাঁধে হাতে ধরে কিছু কিছু কাজিনগুলোও এসেছে। তাদের একমাত্র ভাবেই শ্রেয়া। ভাবিকে দেখে না আজ মাসখানেক হলো। ইনিবিনি দরজা খুলেই হেমন্তর কোল থেকে নেমে শ্রেয়ার রুমে দৌড় দিল। প্রিয়াও ঢুকলো পিছু পিছু। হেমন্তকে দেখে ওর শ্বশুর শাশুড়ি তড়িঘড়ি শুরু করলো। হেমন্ত তাদের ব্যস্ত হতে না পড়ল। পেছনে 2 হাত ভর্তি সদাই নিয়ে ঢুকলো চৈত্র আর জ্যৈষ্ঠ। শ্রেয়ার বাবা এগিয়ে আসতেই দুইজনে বিনয়ের সহিত সালাম জানিয়ে বলল, আমরা ভেতরে রাখছি আঙ্কেল। একদম কিচেনে গিয়ে রাখলো সব। হেমন্ত শুধু শাশুড়িকে বলল, মা ওই ব্যাগটাতে কাঁচা মাছ, ওগুলো ফ্রিজে রেখে দিন, কাটিয়ে আনছি। ভদ্রমহিলা খুবই সন্তুষ্ট মেয়ের জামাইয়ের ওপরে। ছেলেটা অনেক বুঝদার। এমন সংসারী ভদ্র নম্র ছেলে আজকার মেলা মুশকিল। এই যে সে মেয়ের জামাই, তার কি দায় মাছগুলো কাটিয়ে আনার? তবুও সে এই কাজ করবে। বাড়িতে ছেলে না থাকায় যে কাজগুলো করা ঝামেলার, তা সব হেমন্ত করে দেবে। ভদ্রলোকের বয়স হয়েছে, যথাযথ সব কাজ সামাল দিতে সমস্যা হয়। কিন্তু হেমন্তের মতো মেয়ে জামাই থাকতে সেই কষ্ট লাঘব ঘটেছে। গত সপ্তাহে নিজে আসতে পারেনি, তাই মানুষ দিয়ে বাজার পাঠিয়ে দিয়েছে। কোনো দায় ছাড়াই সে এই কাজগুলো করেছে। হেমন্তর শাশুড়ি ঠান্ডা শরবত বানিয়ে দিতেই জ্যৈষ্ঠ আর চৈত্র এক চুমুকে শেষ করলো। সোজা হেঁটে ভাবের রুমে চলে গেল। অসহায় লাচার ভাবে বসে রইল হেমন্ত। বউটাকে সরাসরি দেখে না, মাস হলো ছুঁয়ে দেখা হয় না। ভাগ্যক্রমে একটা দুটো চুমু খাওয়াও হচ্ছে না। শ্বশুর শাশুড়ির সাথে দীর্ঘ সময় আলোচনাও চলল। মেইন মুদ্রা অবশ্য পৌষরাত। ভদ্রমহিলা এবং ভদ্রলোক যথেষ্ট বুঝদার। সবটা শুনে শুধু বললেন, ওর কপালের সুখ খুবই কম ছিল হেমন্ত। যার মা বাবা নেই, আসলে তারা কোনোদিনই প্রকৃত সুখ পায় না। আমাদের পৌষ হয়তো এখন সুখ পাবে। ও মানিয়ে নিতে পারছে না, অভিমান ধরে বসে আছে। প্রথম দিন যখন দেখলাম আমাকে মুখ ঘুরিয়ে চলে গেল। আমার অনেক আদরের এই বোনটা, ফার্স্ট কাজিন। মায়া বা টান যেটাই বলুন, একটু বেশি। চিন্তা করো না বাবা, মানুষ সময় মতো সব মানিয়ে শিখিয়ে নেয়। পৌষ নাদান, শিখে যাবে। দীর্ঘ শ্বাস পেলে হেমন্ত এদিক ওদিকে তাকালো। ও শাশুড়ি একটু হেসে বলল, রেগে লাল হয়ে আছে, দেখো মানে কিনা। কেন যেন কথা বোঝে না। এসেছো না তুমি, তোমাকে দেখলেই রাগ পড়ে যাবে। শাশুড়ির মুখে এমন কথা শুনে কিঞ্চিত লজ্জা পেল হেমন্ত। পুরুষের এই লাজ বড়ই সুন্দর। হেমন্ত উঠে দাঁড়ালো, পা বাড়ালো তার প্রেয়সীর রুমে। ঢুকতে দেখা মিলল খাটে গোল হয়ে বসা শ্রেয়ার দিকে।
ঢোলা একটা ফ্রক পরে মাথায় ওড়না দিয়ে বসে আছে মেয়েটা। গালটা ফুলেছে একটু, মোটা হয়েছে অল্প স্বল্প। হেমন্তর খারাপ লাগলো, বউটাকে দেখে না আজ ঠিক কোণে কোণে 27 দিন। মুখের কথা বুঝি এটা, ভিডিও কলে কি মনে মন মানে ইনি মিনি একদম লেগে ঘেসে আছে শ্রেয়ার কাছে। এদের কথাই ওর সেই পোস্টকে ঘিরে মন খারাপ করে কথা বলছে শ্রেয়া। হেমন্ত গলা খাকালো, শুধালো, বের হো সবগুলো দাঁত বের করে হাসলো। এরা জানে হুড়ুম তারুম করা হেমন্ত ভাই এখন ম্যাও করবে। যদিও তাদের ভাবি অতি নরম মানুষ, তবে কেন জানি হেমন্ত ভাই তাকে আরও নরম করে আগলে রাখে। কিছু পুরুষই থাকে এমন, এরা হয় অতি যত্নশীল, দায়িত্ববান, নিষ্ঠা, পক্ষপাত মুক্ত, একদম হাজব্যান্ড ব্যাটেরিয়া। একে একে সবগুলো হেমন্ত ভাইকে দেখে দাঁত কেলাতে কেলাতে বের হতেই ঝড়ের বেগে দরজা লাগালো হেমন্ত। তার অবশ্য দেরি হলো না, জানালা লাগিয়ে এক হাতে পর্দাও টেনে দিল। শ্রেয়া তখনও খাটে বসা, টলমল চোখে তাকিয়ে আছে। হেমন্তর বুক ঝরে উঠে গেল মুহূর্ত। এক লাফে উঠে শ্রেয়ার কাছে চলে গেল সে। চোখের পানিটুকু পাবার সুযোগ না দিয়েই চোখ দুটো ভরে চুমু খেলো। পরনে থাকা শার্টটা খুলে বুকের মাঝে জড়িয়ে নিল শ্রেয়াকে। শ্রেয়া ফুপিয়ে উঠল। হেমন্ত অস্থির হলো, তার বুক চিনচিন করছে। রোজ কথা হতো, তবুও আজ মনে হচ্ছে জনম বুঝি পেরিয়ে গেল। শ্রেয়ার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, শ্রেয় কাঁদে না বাবু, প্লিজ কাঁদে না। নরমনা শ্রেয়া বড়ই স্বামী সোহাগী। এতগুলো দিন পর তার আগমনে রাগ পুষে রাখতে পারল না সে। দুই হাতে মেলে তার পিঠ আঁকড়ে ধরল। হেমন্ত আলগোছে ওর ফ্লোকটা খুলে দিল। অতি যত্নে বিছানায় শুয়ে দিয়ে চোখ দুটো মুছে দিয়ে বলল, কাঁদলেও কষ্ট পাবে, ও তো কাঁদে শ্রেয়। বলে 4 মাসের পেটটার দিকে তাকালো হেমন্ত। হাত বোলাতে বোলাতে বলল, কেমন আছেন আপনি আপ্পু? ও রাগ করেছে, আমাকে বলেছে কথা বলবে না, তাই বলেই পেট ভর্তি চুমু খেতে লাগলো হেমন্ত। এই 27টা দিন যতগুলো আদর ছিল সবগুলো পুষিয়ে দিল হেমন্ত। উপরে উঠে এলো, নিচে বুকের সাথে মিছিয়ে নিল শ্রেয়াকে। নীরবে তাদের প্রেম চলল, সবটা চলমান একদম নিবিড়ভাবে। বুকের মধ্যে মাথা দিয়ে শুয়ে আছে শ্রেয়া, ওর চুলে হাত বোলাচ্ছে হেমন্ত। শ্রেয়া কারো গলায় বলল, পোস্টটা রেগে আছে? আপনি জাননি আর? দিলাম গতকাল, ঘুরিয়ে আবার বাসায় নিয়ে এলাম। জানো শ্রেয়, মনে হলো আমার কলিজাটা কেটে রেখে এলাম। শ্রেয়ার চোখে পানি গড়িয়ে পড়ল। হেমন্তর বুক ভেজালো। শ্রেয়ার কপালে চুমু দিয়ে বলল, মন খারাপ করো না পাখি তুমি। জানোই তো রাগ পুষে রাখতে পারে না ও, বড্ড জেদি কিনা, মনে জমিয়ে রাখে না কিছু। আমি যদি বুঝতাম এমন কিছু হবে তাহলে এখানে আসতামই না। তোমাকে আসার অনুমতি দেওয়া হয়েছিল এর জন্যই, যাতে তুমি এসব স্ট্রেস না নাও। পুষকে দেখতে যাবেও? এখন না, ওকে সত্যিটা বলেছেন অর্ধে। হেমন্তের বুকে মাথা এলিয়ে রাখলো শ্রেয়া। তার আফসোস হয়, এক প্রকার জোর করেই বাবার বাসায় এসেছিল ও। শ্বশুর থেকে অনুমতি নিয়েছিল 1 মাসের। আজ 27তম দিনেই হাজির তার জামাই। অনেক ভালোবেসে কি নাম, তাদের এই ভালোবাসার অস্তিত্ব আসবে অতি শীঘ্রই। শ্রেয়া এতে খুব বেশি খুশি, অথচ বাবুকে ঘিরে সবচাইতে বেশি পাগল তো পোষ। নামটাও নাকি সেই রাখবে। তৌসি পোষকে বাসায় নামতেই হঠাৎ কল পেয়ে বেরিয়ে গেল। খেয়ে দিয়ে এক ঘুম দিয়ে উঠল পোষ। রান্নাঘরে ঢুকে 1 প্যাকেট চিপস নিয়ে বিশাল বড় ড্রয়িং রুমে আরামদায়ক কাউচে হাত পা উঁচিয়ে বসল। টিভিতে একটা কার্টুন চ্যানেল দেখতে দেখতে মুখে যতটা পড়লো চিপস ঠুসতে লাগলো পোষ। এভাবে মুখ ভরে চিপস না খেলে ওর শান্তি লাগে না। আচমকা মিনু পাশ দিয়ে যেতে যেতে বলল, এটা আমার টিভি দেখার সময়, দলিল দেখা। মিনু নাক ফুলালো। সোহা রুমে গিয়ে বিচার দিল, আপা টিভি দেখতে দিচ্ছে না। সোহা হাতে রসুন লাগাতে লাগাতে বলল, এই আপদ যে কবে বিদায় হবে? আপদ আসতে দিলে কেন আপা? তুই বুঝবি না, চল। সোহা ঘরেও যথেষ্ট পরিপাটি হয়ে থাকে, আজও তাই। দামি পোশাক তার পরনে। সোহা একদম পৌষের সামনে দাঁড়ালো। আচমকা টিভির সামনে দাঁড়াতেই পৌষ চমকালো। মুখে চিপস থাকার কারণে কোনো মতে বলল, কি? এই সময় মিনু টিভি দেখে। মুখের টুকু শেষ করে পৌষ বলল, আমি কি ওর চোখ ধরে রেখেছি? ওসব বাচ্চাদের জিনিস অফ করে ওকে দেখতে দাও। আমি এই বাড়ির কে? সোহা হকচকালো এহেন প্রশ্নে পৌষ নিজেই বলল, বউ আমি, তৌসিফ তালুকদারের বউ। চোখের সামনে থেকে গুনে গুনে 10 হাত দূরে যান। সোহা দাঁত কিটমিটিয়ে উঠতেই হাতে থাকা রিমোটটা ছুঁড়ে পাশের কাউচে ফেলল পোষ। উঠে চলে যায় অন্যদিকে। মিনু এসে বাংলা সিরিয়াল চালালো। সোহা বসলো ওর পাশে। পোষ এদিক ওদিকে হেঁটে সোহার রুমে নজর দিল। এত ঝাঁকানাকা রুম দেখে ভেতরে একটু ঢুকে মাত্রই অবাকের শেষ প্রান্তে পৌঁছালো ও। কোনো কাজের মেয়ের রুমে এত বিলাসিতাপূর্ণ কেন হবে? আলমারি খুলে আরেকটু কাজ চমকালো ও। শক্ত চোয়াল করে রুম থেকে বেরিয়ে এলো। কিচেনে পুনরায় ঢুকতেই বুয়া এসে বলল, কিছু বানিয়ে দেবো ছোট ভাবি? সন্ধ্যায় কি খান আপনি? চলো চা খাই। বুয়া 1 কাপ বসাতেই পোষ বলল, আমার তো টোটাল 5 জন আছি, চাচা সহ 6 জন। 6 কাপ বসাও। বুয়া আশ্চর্য হলো, তাই করলো। পোষ মিনি টেবিলে চা নিয়ে বসতেই সোহা একা এসে বুয়ার সাথে ধমকে উঠল, কখনো পাস্তা করতে বলেছি বুয়া? আমার গ্রিন টি কোথায়? মিনু ক্ষুধা পেয়েছে। পৌষি বুয়াদের কাছে ওর সাথে চা খেতে বলেছে।
একা মজা লাগে না চা খেতে। সোহার আচরণে উঠে দাঁড়ালো পোষ, উঁচু গলায় বলল, কোন সাহসে তাকে কাজের বুয়া ডাকো? নিজে কি খেয়াল আছে? বয়সে তোমার থেকে উনি বড়। উনি তো তোমাদের কাজ করবে। উনি কেন তোমাদের কাজ করবে? সোহা তাতে দাঁত চেপে বলল, তোমার সাথে কথা বলছি না আমি মেয়ে, চুপ থাকবে একদম। পোষ ওর হাতে থাকা চা ছুঁড়ে মারল সোহার দিকে। বাক্যক্রমে শরীরে লাগেনি। সোহার সাদা পোশাকে চায়ের দাগ বসে গেল। এহেন অপমানে সোহার আগে কিটমিট করে বলে উঠল, বেজন্মা কিট কোথাকার, আজ বাসায় ফিরুক। আর কিছু বলার আগে গ্লাস ভর্তি পানি এনে মুখে মারল পোষ। সোহাকে কিছু বলার সুযোগ না দিয়ে ওর হাত টেনে দরজা খুলে দিয়ে ধাক্কা দিয়ে বের করে দিয়ে বলল, তোর কাজ আজ থেকে এই বাড়িতে নিষিদ্ধ, যা ভাগ। একদম সেই মুহূর্তেই তৌসিফ এলো। সিঁড়ি পেয়ে তাড়াতাড়ি এসে আশ্চর্য গলায় শোধালো, কি হয়েছে? ভাল হয়েছে, একে ভাগার এখান থেকে, না হলে আজ একে। বলতে বলতে রান্না করে ঢুকে কিছু না পেলে ডালকুটনি নিয়ে এলো পোষ। এসে তার ছুঁড়ে মারলো সোহার দিকে। তৌসিফ হতভম্ব হয়ে গেল মুহূর্তেই। সোহা এতক্ষণ না কাটলেও তৌসিফকে দেখে কান্নার সুর তুলল। তৌসিফ বিরক্তি হয়ে বলল, চুপ করো সোহা, বলে উদ্বিগ্ন গলায় পৌষকে বলল, হানি কোল ডাউন, আমাকে বলো কি হয়েছে। বলতে বলতে ভিতরে ঢুকলো তৌসিফ। পৌষ রাগে কাঁপতে কাঁপতে বলল, একে এক্ষুনি বের করুন। বললেই তাকালো মিনুর দিকে। মিনু ভয়ে দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে। পৌষ দাঁতে খামচি মেরে বলল, এটাকে বিদায় দিন, কত টাকা পাই দিয়ে এখনই বিদায় করবেন, না হলে আমি চলে যাব। তৌসিফ বুঝলো পরিস্থিতি বড়ই এলোমেলো। পৌষকে টেনে ওখান থেকে রুমে নিয়ে দরজা আটকালো বাহিরে থেকে। সোহা তখনও বাহিরে দাঁড়িয়ে বোয়াকে ইশারা করতেই পটপট করে সবটা বললেন উনি। তৌসিফ গম্ভীর কণ্ঠে বলে উঠল, যে যার রুমে যাও। সোহা বাইরে থেকে দৌড়ে এসে রুমে ঢুকলো। মিনুও গেল আপার কাছে। তৌসিফ বুয়াকে বলল, পৌষের জন্য রাতে আজ খাসি রাত তো বুয়া, সাথে নাকি ঘন ডাল পছন্দ করে। ছোটো ভাবি আজকে নিজের হাতে আপনার জন্য পায়া দিয়ে বিরিয়ানি রেঁধেছে মামা। সারাদিন বাসায় এসে এসবই করেছে। বলল আপনাকে নাকি সারাদিন জ্বালিয়েছে, তার রিটার্ন দিবে। অনেক শখ করে রেঁধেছে মামা, আজ যদি ওটা খেতেন। বুয়া সংকোচ নিয়ে বলল, অথচ তৌসিফের মুখে ভর করল একরাশ মায়া। মেয়েটার মন একদমই পরিষ্কার, কোনো ঝামেলা নেই। যা আছে ওর মুখে আজ কিভাবে জানি হাতও চালিয়ে দিল। সমানতালে দরজায় ধাক্কাচ্ছে পৌষ। তৌসিফ বুকে ফু দিয়ে ঢুকলো ভেতরে। ঢুকা মাত্রই ওর বুকে ধাক্কা দিল পৌষ। তৌসিফ দরজা লাগিয়ে পৌষকে শান্ত করতে চাইল, তবে আজ পানি যে মাথার উপরে দিয়ে উঠে গিয়েছে তা বুঝে গেল তৌসিফ। পৌষ সোজা গিয়ে নিজের ভার্সিটির ব্যাগে হাত তুলে দিয়ে ফোনটা বের করলো। তৌসিফ এগিয়ে এসে ফোনটা কেড়ে নিতেই পৌষ চোখ রাঙিয়ে তাকালো। তেজে গলায় বলল, আমার দ্বারা আর সম্ভব না, এমন রং তামাশা দেখে অন্তত আমার পক্ষে সম্ভব না। আপনার ভুল ছিল আমাকে বিয়ে করা, চোখের সামনে নোংরামি সহ্য করা সম্ভব হচ্ছে না আমার দ্বারা। তৌসিফ চোখ বুঝে শ্বাস নিয়ে বলল, আমি তোমাকে বললামই তো, বিশ্বাস করি না। কি করতে পারি আর আমি? কাজের বুয়ার এমন বিলাসিতা, জাস্ট ওয়াও, এত দামি দামি কাপড়। আমাকে অন্ধ ভাবেন আপনি? আমি বুঝি না? আমি যা তা স্বীকার করি আমি বেজন্মা। তৌসিফ বাধ্য হয়ে ওর মুখ চেপে ধরে চোখ লাল চোখে তাকিয়ে বলে, শান্ত থাকো। ধাক্কা দিল ওকে পৌষ। চিৎকার করে বলল, ডিভোর্স চাই আমার, আজই দিবেন। কাজের মেয়ে নিয়ে সুখে থাকুন আপনি। ডিভোর্স শব্দটা কানে বাঁধলো ওর, মনের কোণে বাঁধলো যেন। তীব্র বেদনায় ওর বুকে চেপে সৃষ্টি হলো। মুখে বলল, সংসার বাঁচাতে মিথ্যা বলা ও জায়েজ আমি না হয় ওয়াদা ভঙ্গ করলাম। পৌষ শুনতে চাইল না। তৌসিফকে ঠেলে বের করে নিয়েই তৌসিফ বলল, সোহা আমার সৎবোন হয় পৌষটা। ফাটা বাঁশের চিপা বলা হোক বা মাইনকার চিপা। তৌসিফ বলল, দুটোর মাঝ বরাবর। না বেরোতে পারছে না টিকতে। দরজায় কপাট আটকে ওর মুখোমুখি বিছানায় পা ভাঁজ করে বসেছে পৌষ। চোখে মুখে তার উপচে পড়া দুধটি, যার পুরোটাই ছড়াচ্ছে তৌসিফকে। বড় মাপের এক কি এটা? আইকাওয়ালা বাঁশ দেওয়ার জন্য। এটা কি? পৌষের এহেন আচমকা চোখে তৌসিফ আজ অবধি দেখেছে বলে মনে পড়ছে না। মেয়েটার চোখে শুধু পানি, দুষ্টুমি অথবা রাগের দেখা মিলে তো। আজ তার কেন এত কৌতূহল হওয়ার কথা অবশ্য একটু, কিন্তু তৌসিফের মনে হচ্ছে ভিন্ন কিছু। পৌষের এই একাগ্রতা শুধুমাত্র তৌসিফের সাথে সোহার কোনো অবৈধ সম্পর্ক নেই এটা জানার জন্য। নারী যেমনই হোক না কেন তার স্বামীর সঙ্গে অন্য নারীকে সহ্য করবে না। প্রকৃতি তাদের সহ্য করার ক্ষমতা বেশি দিলেও তা ক্ষেত্রে, বিশেষ ক্ষেত্রে স্বামী যত খারাপ হোক না কেন, কিন্তু চরিত্রহীন মানতে নারাজ স্ত্রী। তৌসিফের কেন জানি ভালো লাগলো ব্যাপারটা। পৌষের উৎসুক মুখটা দেখে মৃদুস্বরে হেসে বলল, হানি, আপনার হানির খাতা পড়ি, মুদ্রায় ফিরুন। খটখটা গলায় পৌষ কথা বলতেই তৌসিফ দীর্ঘশ্বাস ফেলল। শোধালো, আমার বাবাকে চিনো? নামে তুমি ছোট ছিলে যখন মারা গিয়েছিলেন, হাফ প্যান্ট পরতা। রাগে দাঁত কটমট করলো পৌষ। এসব শুনতে চায়নি, তবুও ধৈর্য ধরল। মুখে শুধু বলল, আপনি এখনো পড়েন, সেসব বাদ দিন। তৌসিফ একটু হেসে বলল, বাবা দ্বিতীয় বিয়ে করেছিলেন, আমরা কেউ জানতাম না পৌষরাত। কিন্তু বাবা যখন মারা গেলেন তার আগে শুধু আমাকে বলেছিলেন এই কথা, তার দ্বিতীয় পক্ষে একজন মেয়ে আছে। বড় ভাই বা মেজ ভাই কেউ ওকে স্বীকার করলো না। অবশ্য
বাবা ওর নামে যথেষ্ট সম্পত্তিও রেখেছেন। ভাইরা এতে আপত্তি করেনি, কিন্তু তারা কেউ সোহার দায়িত্ব নিতে নারাজ। বোনকে কাজের মেয়ের পরিচয় কেন রেখেছেন? আমি রাখিনি। আমি কখনো বলিনি কাজের মেয়ে। ভাবিরা ছড়িয়েছে এ কথা। প্রতিবাদ করার চেষ্টা করেও লাভ হয়নি পৌষরাত। আমার দুই ভাই আগে, আপা আগে। তাদের সাথে আমার সম্পর্ক নষ্ট হবে সোহাকে নিয়ে কিছু বললে। বড় ভাইকে ওয়াদা করেছিলাম সোহার বংশীয় সত্যি কাউকে জানাবো না। আস্থা ভাঙতে হলো তোমার জন্য। তাই বলে আপনার গায়ে লাগে না যখন সবাই আপনার চরিত্রে আঙুল তোলে, আপনার সৎবোন নিয়ে কথা বলে, এসব নোংরা কথা বলে? আমার সামনে আজ পর্যন্ত কেউ বলেনি। ভাষা কথায় কান দেই না আমি। সব জেনেও আপনার ভাইরা কেন চুপ করে থাকে? তাদের বংশীয় নাম নিচু হয় না এতে? নাম নিচু হবে যদি শুনে যে বাবার অবৈধ সন্তান আছে। মৃত্যু কেঁপে উঠে পৌষ, চোখ দুটো টলমল করে উঠল। তৌসিফ আচমকা পৌষকে নিজের দিকে টেনে নিল। আচমকা এমনটা ঘটানো, চমকানোটার সুযোগও পেল না পৌষ। তৌসিফকে ওর চোখে আসা চুলগুলো সব যত্ন করে কানে পেঁচে গুজে দিতে নিলেই দেহ বাকিয়ে গেল পৌষের। জানা নেই কেন এই লোকের স্পর্শ গায়ে লাগলেই কেন জানে অনুভূতি হয় পৌষের। মনে হয় তার সারা অঙ্গ আনন্দিত হয়। বুকের মাঝে থাকা গভীর হৃদয় পানি ঝলাৎ ছলাৎ শব্দ হয়। তৌসিফ দুই হাতে পৌষের গালসহ কান দুটো নিজের আঙ্গুলের ভাঁজে নিল। চোখে চোখ রেখেও নামিয়ে নিল পৌষ। তৌসিফ গাঢ় কণ্ঠে বলল, তাকাও। পৌষ সাহস জোগাতে অক্ষম হলো। কেন জানে হঠাৎই তার ভয় কাজ করছে। তৌসিফ ওর চোখে চোখ রাখার জন্য থুতনিটা তুলে ধরল। পৌষের চোখ টলমল করছে। তৌসিফের কারণ জানে। এই অতিরিক্ত লাভঝাপ করা চঞ্চল মনা প্রাণগুলো অতি আবেগী হয়। পৌষের মুখের দিকে তাকিয়ে বলল, আরেকটা সত্যি শুনবে পৌষটা? এবার কাজ হলো। সত্যি শোনার জন্য তাকালো পৌষ। তৌসিফ ওর থুতনির দিকে গভীর দৃষ্টি ফেলে ধীরে ধীরে মুখটা আগলালো। আলগোছে একটা চুমু দিল ওর থুতনিতে। পৌষ গড়ল এতেই। হাত বাড়িয়ে তৌসিফের কলারটা চেপে ধরল ও। তৌসিফ মুখটা সরিয়ে নিয়ে বলল, তুমি কারো পাপ না পৌষরাত। ফট করে চোখ মেলালো পৌষরাত অতি আগ্রহ নিয়ে চোখ মুখে। তৌসিফ বলল, বড় ভাই ওয়াদা করেছিলেন আমাকে যাতে সোহার সত্যি কাউকে না বলি। সোহার মাকে বাবা বিয়ে করেননি। কোনো এক অতীত আছে, এ যা আপাতত না জানলেও চলবে তোমার। তবে হ্যাঁ, ভাইয়া পুরোপুরি অস্বীকার করেন, কিন্তু আমি ছোট ছেলে হয়ে বাবার কথা অস্বীকার করতে পারিনি। পৌষ ভাঙা গলায় বলল, আপনার বড় ভাইয়ের মুখে শুনেছি আমি জারজ। তুমি জারজ না পৌষটা, তুমি শরৎ ফুপির মেয়ে। কিন্তু শরৎ ফুপি হয়তো। ফুপি শব্দ শুনে ভ্রু কুচকায় পৌষ। শরৎ তার মায়ের নাম। তৌসিফ ওকে আরেকটু নিজের কাছে টেনে বলল, দাদা 4টা বিয়ে করেছিলেন জানি। সবচেয়ে ছোট বইয়ের এক মেয়ের নাম শরৎ, শরৎ তালুকদার। পৌষের মাথা ঘুরে উঠল। এত এত প্যাচ তার ছোট্ট সাতামাতা মস্তিষ্কে ঢুকছে না। তবুও জিজ্ঞেস করলো, তাহলে জারজ সন্তান কেন বলল? ভাইরা সৎকারের সাথেই সম্পর্ক রাখে না। রাগের মাথায় হয়তো শরৎপ্রভুকে জারজ বলেছে। শুধুমাত্র সেই সম্পর্কের জেরে তুমি আজ আমার ঘরণী। এত এত অতীত একসাথে শুনে ধাক্কাগুলো সামলাতে পারল না পৌষ। আচমকা ডলে পড়ল বিছানায়। তৌসিফে দুই হাতে আগলে দিয়ে বালিশে মাথা রাখলো। এক হাতে কালে আলতো চাপড় মেরে ডাকলো নিশ্চিত কণ্ঠে, পৌষরাত পৌষরাত। পৌষ চোখ খুলো না। তৌসিফ অস্থির হলো এবার। এতগুলো অতীত একসাথে মেয়েটা না পড়লেও হতো। তবে কেন জানি কিছু করতে গিয়ে সাপ বেরিয়ে এলো। বলতে বলতে সবটাই বলে দিল। না হয় পৌষ বারংবার নিজেকে ছোট করে দেখত। জারজ ভেবে তৌসিফ সহ সকল থেকে নিজেকে গুটিয়ে রাখত। রাতের বেলায় বউ নিয়ে বাড়িতে পা রাখলো হেমন্ত। যেমন চোখের মতো মেজ ভাই বোনগুলোর সাথে এগিয়েছিল তেমনভাবেই ফিরল। এদের হই হুল্লোড় দেখে মনে হচ্ছে হেমন্তের চলন আজ। সেখান থেকে বুঝি প্রথম বউ নিয়ে বাড়ি ফিরল। কমতি অবশ্য একজনের, আর তা হলো পৌষ। না জানি কেমন আছে মেয়েটা, ঠিকমতো খাওয়া দাওয়া করে কিনা তাও জানা নেই। বাড়ির বড়রাও শ্রেয়াকে দেখে যেন মাথায় তুলে ফেলল। বাড়ির একমাত্র বউসে আপাতত মা চাচিদের পরে অতি আদরেই কিনা। ইনিমিনি কমে লটকে গিয়েছে। চৈত্র আর জ্যৈষ্ঠ ওদের চাচির কাছে দিতেই চাচি তাড়াতাড়ি দুটোকে রুমে রেখে এলেন। এই কুট্টি চুনোপুটি দুটো সারাক্ষণ বড় দামড়া ভাই বোনের সাথে পাল্লা দিয়ে সব জায়গায় যাবে। মুখের জড়তা কাটেনি, অথচ এরা ধেই ধেই করে নেচে বেড়ায় ভাই বোনের সাথে। রাতে যেহেতু শাশুড়ি বাড়ি থেকে খেয়ে এসেছে, তাই এখন আর ওরা খাবেই না। হেমন্ত হাজার না করলেও শাশুড়ি শোনেনি। অগত্যা এদের খাইয়ে দিয়ে এত রাতে বাড়ি ফিরে। বাপ চাচাদের সামনে বউ নিয়ে রুমে যেতে পারছে না হেমন্ত। ডাক দিতেও কিছুটা সংকোচ বোধ করেছে। চৈত্র সবার সামনে একদম সটান হয়ে দাঁড়িয়ে তার সদ্য হওয়া পুরুষ কণ্ঠে বলল, ভাবি রুমে যেতে বলেছে হেমু ভাই। তোমার নাকি মেডিসিন আছে? ভাইয়ের এহেন ডাহা মিথ্যা আর তীক্ষ্ণ বুদ্ধির প্রশংসা না করে পারল না হেমন্ত। শ্রেয়া উঠে যেতে যেতে মুচকি হাসলো। সে নিজেও ক্লান্ত। রুমে ঢুকতেই দ্রুত হাতে দরজাটার কপাট লাগিয়ে শ্রেয়ার মাথার হিজাবটা খুলে দিল হেমন্ত। মেয়েটা নিশ্চিত এতক্ষণে অস্বস্তি লেগেছে। হাজার খারাপ লাগলেও সে মুখ ফুটে বলে না। এটা তার বহু পুরাতন স্বভাব, যা হাজার বলে কয়ে হেমন্ত ঠিক করতে পারেনি। বোরকা খুলতেই ওয়াশরুমে ঢুকে শ্রেয়া।
হেমন্ত যত তাড়াতাড়ি পারল সব গোছালো। শ্রেয়া একটু অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্ন। এখন এই মেয়ে পোশাক বদলাবে, অথচ সবে ওই বাসা থেকে বদলে এসেছে। খুঁতখুঁতে না হলেও পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে যথেষ্ট কড়া বললেই চলে। ওর জন্য একটা গোল ফ্রক আর প্রয়োজনীয় সব নিয়ে দরজায় কড়া নাড়ে হেমন্ত। শ্রেয়, তোমার কাপড়গুলো। দরজা করে হাত বাড়িয়ে নিল শ্রেয়া। কাপড় বদলে বেরোতে আসতেই হেমন্তও ফ্রেশ হলো। বের হতেই রুমের বাইরে পা রাখলো। কিচেনে ঢুকে গরম এক গ্লাস দুধ নিয়ে ফেরত এলো। শ্রেয়া তখন হাত পা গুটিয়ে বসেছে। হেমন্ত দুধ ওর মুখের সামনে নিয়ে বলল, একটানে শেষ করো, পরে খাই। এখনই। শ্রেয়া দুই চুমুক খেয়ে বলল, বাকিটুকু পরে খাই। এখন গন্ধ লাগছে না, যতটুকু পারো খেতে থাকো প্রিয়। কিছুদিন পর যদি গন্ধ লাগা শুরু হয় তখন তো খেতে পারবে না। অগত্যা সবটুকু গিলে খালি গ্লাস ফেরত দিল হেমন্তকে। ও ঠোঁটের উপরে লাগা দুধটুকু হাত দিয়ে মুছে কপালে চুমু খেয়ে বলল, গুড ওয়াইফ, ব্যাড হাজব্যান্ড। হেমন্ত লাইট অফ করে বিছানায় আস্তে আস্তে বলল, দাঁড়াও দেখাচ্ছে কিভাবে ব্যাড হাজব্যান্ড হতে হয়। শ্রেয়া হাসলো। হেমন্ত অতি নরম হাতে তাকে নিজের কাছে টানতেই জোরে শ্বাস টানল শ্রেয়া। মুগ্ধ হওয়ার চোখে তাকিয়ে থাকলো তার স্বামীর দিকে। চোখ জুড়িয়ে যায় যেমন। হেমন্ত একটু হেসে বলল, কি দেখো, আপনাকে সারা জীবন দেখতে পাবে। মন যে ভরেই না। হেমন্ত ওর চোখের পাতায় চুমু খেলো। হাত দুটো ধরে বলল, ভালোবাসি। তৌসিফের সম্পূর্ণ ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে পৌষ জ্ঞান ফেরার পর থেকেই এটা ওটা বলেই যাচ্ছে। একটু খাওয়াতে শক্তি পেয়েছে যে, আয়রন ডেফিসিয়েন্সি হওয়াতে এমন সময় ওর মাথা করে। মেয়েটার স্নায়ু দুর্বল, অথচ এর আচরণ বাঁকা পাইন মাছের মতো। কাকে যে খাবে কাকে ছাড়বে নিজেও জানে না। তৌসিফ কপালে হাত দিয়ে ডলতেই পৌষ কর করে গলায় জিজ্ঞেস করলো, এই যে কথা শোনেন না কেন? হানি, কথা শোনো। আগে আমার কথা শুনুন। ওকে বিয়ে দিয়ে বিদায় দিন। না থাকবে বাস, না বাঁচবে বাসি। দীর্ঘ শ্বাস ফেলল। তৌসিফ বলল, ও বাসি বাঁচাবে না পৌষরাত? কি সমস্যা আপনার? হ্যাঁ, আর হ্যাঁ মিনু, শু। পৌষ একটু শুনতেই তৌসিফ বলল, মিনু আমার বোন না। কি? ওর বয়স থেকে মনে হয় ও আমার বোন? আপনার খানদান কে বিশ্বাস নেই? কোন জায়গায় কাকে পয়দা করে রেখে লুকিয়ে রাখেছে কে জানে। মিনুকে সোহা এনেছে, এতিম একটা মেয়ে। সোহারি পেলে বড় করেছে। ওর মা থাকে গ্রামে। ভ্রু কুচকায় পোষ। এত কাহিনী শুনে সে বিরক্ত কটকটে মেজাজে বলল, আমি ওকে সহ্য করব না। আচ্ছা করো না। এই মামাতো ভাই। বিস্ফোরিত চোখে তাকালো তৌসিফ। এই মেয়ে নতুন শব্দ কোথা থেকে বের করলো? শেষ পর্যন্ত কিনা ওকে ভাইটাকে মামাতো ভাই, মামাতো বর বলো, সমস্যা কি? আমি তো আমার বরকে ফুফাতো বর বলি। পৌষ দাঁত বের করা হাসি চক্ষু চকর হলো তৌসিফের। ওর দেহ এমন চিৎকার করে বলেছে, পাপ করেছিস তৌসিফ, নিজের পায়ে কোড়াল মেরেছিস তুই। কাজটা অবশ্য তাই হলো। পৌষের এড়ে করে হেলে দুলে চলনি বুঝে দিচ্ছে সে তৌসিফের মুখে খুব গভীর তথ্য বের করে সাক্ষম হয়েছে। তৌসিফ বিছানা ছেড়ে উঠতে উঠতে বলল, এসব বলে না হানি, পাপ লেগে যাবে। লাগু। তৌসিফ বিছানা ছেড়ে উঠতে উঠতে বলল, তোমাকে পাপ তো দূর, একটা ফুলের পাপড়িও ছোঁয়াও লাগতে দেব না আমি। এবার কথা শুনুন আমার। তৌসিফ দাঁড়ালো আয়নার সামনে। সামনে সাজিয়ে রাখা একগুচ্ছ জিনিসপত্র। তৌসিফ ওর রেগুলার ময়শ্চারাইজারটা মুখে লাগাতে নিলেই পৌষ দুই লাফে ওর সামনে এগিয়ে এসে দাঁড়িয়ে হেয়ালি গলায় বলল, আপনি জানেন আমি যে সাবান দিয়ে মুখ ধুই, এতে বহু কষ্ট হয় আমার। আর আপনি বেটা মানুষ হয়ে এত ঢংরং করতে থাকেন, মুখে এগুলা কি লাগান? তৌসিফ হাতে হ্যান্ড ক্রিম লাগাতে লাগাতে বলল, এই যে এত সুন্দর দেখো আমাকে। তার গোপন রহস্য হলো রেগুলার জিম করে নিচে যত্ন করা, না হলে আমার বয়সী মানুষের দেখেই তুমি দৌড়ে পালাতে। পোষ পায়ের আঙ্গুলে ভর দিয়ে নিজেকে উঁচু করে তুলল, যথেষ্ট খাটো কিনা তৌসিফ থেকে। তৌসিফের নাক বরাবর আঙ্গুল তুলে শাসিয়ে বলতে লাগলো, আমাকে কি ভেবেছেন আপনি? আপনার রূপ জৌলুস থেকে এখানে আমি থাকি আমি বুইড়া তামড়া একটা। দাস থেকে মনে হয় কচি খোকা। তলে তলে যে টেম্পো চালান তা জানা আছে আমার। তৌসিফ ওর আঙ্গুলটাকে নিজের আঙ্গুলের সাথে পেঁচিয়ে নিল। পৌষের মুখের সামনে নিজের মুখ এনে ফিসফিস করে বলল, আমার জন্য এখনো ভাইদের কাছে বিয়ের প্রস্তাব আসে। ঝটকা খেয়ে নিজেকে ছাড়িয়ে নিল পৌষ। ঠ্যাসকা মেরে বলল, করুন না বিয়ে। দুটো তো করেছেন, আর দুটো করে ফেলুন। চার রীতি পূরণ হোক। আমার বহুদিনের শখ, সদিনের সংসার করব, তাদের আন্ডা বাচ্চা পালবো। তৌসিফ বেয়াক্কেল বনে গেল। এই মেয়ের কথা মাটিতে পড়তে তো দিবেই না, উল্টো মাটি সহ তৌসিফের মুখে ছুঁড়ে মারে। তৌসিফ একটু মিনমিন করে বলল, সত্যি তুমি এমন ভাবো? ও মা, বলে কি ব্যাটা? চুলাচুলি লাথি উষ্টা এইসব আমার বহু পুরাতন শখ। বুকের ভেতরে গেঁথে রেখেছি সব। আপনি বিয়ে করে আনুন, বটি নিজ দায়িত্বে ধার দিয়ে রাখবো আমি। এই মেয়ে যে কোপাকুপি করতে এক পিছু পা হবে না তা জানা আছে তৌসিফের। কোন বংশে রক্ত দিয়ে শিরা দিয়ে যাই দেখতে হবে না? তৌসিফ ওকে নিচের কাছে ডাকলো কাউচে। পৌষ বাধ্য মতো গেল অবশ্য। একটু দূরত্ব রেখে পাশে বসলো তৌসিফ। গাঢ় দৃষ্টি ফেলে বলল, সোহার বিয়ে ঠিক হয়ে আছে। হকচকালো পৌষ। ওর চোখ দুটো ভাবখানা এমন যেন বেয়াক্কেলের কোনো সংবাদ মাত্র সে শুনল।
নিজেদের মাঝে থাকে দূরত্ব ঘুচিয়ে একটু ভাব জমানোর চেষ্টা করে বলে উঠল। ফিরোজ ভাইয়ের সাথে খুব খুব কাশির শব্দ শোনা গেল। ফিরোজ হলো তৌসিফের ড্রাইভার। ওর দুটো বাচ্চা আছে, সোহাকে নাকি ওর সাথে বিয়ে দেবে। তৌসিফ অবাক হয়েই প্রশ্ন করলো, 2 বাচ্চার বাপও ড্রাইভার? তাতে কি, আপনার দাদা 4টা বিয়ে করলো, বোনও কারো ঘরের দ্বিতীয়জন হোক, সমস্যা তো দেখি না। বংশীয় রীতি ধরে রাখতে হবে না? যেমন আপনি সবে 2টো করেছেন, ধরার চেষ্টা চালাচ্ছেন। শখে করিনি, বলা তো যায় না। তুমি এত কথা পেঁচাতে পারো তো? কোন নালকাটা সাপ মুখপোড়া বান্দরের সাথে বিয়ে দিবেন সৎ বোনকে? ছেলেটা শিক্ষিত, মার্জিত, ভার্সিটিতে লেকচার আপাতত। পুষ গোল চোখে তাকালো, মুখে বলল, চুচ্চু, বেচারার জন্য আমার চোখ ভিজে উঠেছে। না জানি কোন ভদ্র করে ভাদ্র মাসের উত্তাপ নিয়ে যায় আপনার বোন। তৌসিফ উঠে বিছানায় যেতে যেতে পৌষের হাত ধরে টেনে নিল। সোজা বালিশে ওকে ঠেলে দিতেই পৌষ চেঁচামেচি করতে করতে বলতে লাগলো, আমার মুখে বালিশ চাপা দিয়ে মারতে চান আপনি? কিসব বলো তুমি, খারাপ শয়তান ডাটা। তৌসিফ নিচের কপাল দুটো 2 আঙ্গুলে ঘেঁষে বিরক্তি স্বরে বলল, কিসব ভাষা তোমার হানি? হোয়াট ইজ খাড়া শয়তান? শয়তান আবার খাড়া বা বসা হয়? হয়তো, যেমন আপনি। তৌসিফ বালিশে মাথা দিয়ে শুয়ে লাইটটা অফ করে দিল। বাথরুমে লাইট পাল্টে এনার্জি বাল্ব লাগিয়েছে পৌষ। রুমটার দিকেও তার শয়তানের নজর আছে। না জানি কখন এটাও খুলে সাদা লাইট লাগিয়ে দেয়, কোন ভরসায় নেই। সবেমাত্র 1 ঘন্টা গেল। তৌসিফ চোখ বুজে আসছিল। কুচুরমুচুর শব্দখানে আসতেই ঘুম আলগা হলো। যথেষ্ট হালকা ঘুম ওর। পাশে হাত রাখতেই যা বোঝার বুঝল, বস নেই, নিশ্চিত ক্ষুধা লেগেছে। ঠিক মিলল ওর ধারণা। তৌসিফের পায়ের দিকে খালি জায়গায় বসে কিছু খাচ্ছে ও। তৌসিফ উঠে বসলো। পৌষ অবশ্য পাত্তা দিল না। তৌসিফ চোখ ডলে লাইট অন করতেই চোখ বুঝে ফেলল পৌষ। তীব্র আলো চোখে সহ্য করতে না পারলে না হুট করে তৌসিফ ঘুমে গলায় বলল, চিপস খেয়েও না এত হানি। কেন, টাকায় টান পড়বে আপনার? তৌসিফ দীর্ঘশ্বাস ফেলে বাহিরে যেতে যেতেই পৌষও পেছনে গেল। ফ্রিজ খুলে ঠান্ডা রান্না করা পাস্তা ওভেনে দিল তৌসিফ। গরম হতে চামচ সহ পৌষের সামনে দিয়ে বলল, এখান থেকে রোজ রাতে কিছু থাকবে রান্না করা। আমি বলেছি, রেখেছি বুয়াকে। বুয়াতে ডেকে দিবে, না হলে আমাকে ডাকলে গরম করে দেব। বুয়া বুয়া করেন কেন? হ্যাঁ, বুয়া কি শব্দ? খালাপা আপা ডাকবেন। বুয়া মানে বনি, শুনতে কটু লাগে। অনেক বছরের অভ্যাস, সময় লাগবে। পৌষ মুখে পাস্তা পুড়েছে ইতিমধ্যে 4-5 চামচ। তৌসিফ ওর পাশে চেয়ারে বসে চিপসের প্যাকেটে হাত দিয়ে 2টো চিপস মুখে দিল। পৌষ দেখলো, তবে কিছু বলল না। আকাশে আজ ভরপুর ঘন কালো মেঘ। রাত থেকে দেখে থেমে থেমে বৃষ্টি ঝরে যাচ্ছে। সেই সাথে পাল্লা দিচ্ছে বাতাস। রোমাঞ্চিত মুহূর্তটা প্রেমিক চকুলদের জন্য একদম উত্তম সময়। মৃদু মৃদু বাতাস যতটুকু পাচ্ছে ঘরে ফাঁক ফোকর দিয়ে সুরসুর করে ঢুকছে। হেমন্তের বুকের ভেতরে একদম ঢুকে যাচ্ছে শ্রেয়া। যতটুকু পাওয়া যাচ্ছে তার সবটুকু সেই শুষে নিচ্ছে। তবুও যেন ঠান্ডা কমছে না। হেমন্তের দেওয়া উত্তাপেও কুলাচ্ছে না তার। নাক মুখ সহ নিচে যতটা পারলো ঢুকলো। হেমন্ত ও পরন সোহাগে ওকে জড়িয়ে রাখলো নিজের সাথে। শ্রেয়ার ঠান্ডা কমলো না। ঘুমের মাঝে টের পেল হেমন্ত। ট্রেনে চোখ খুলতেই বুঝলো কিছু। ধীরে সুস্থে শ্রেয়াকে রেখে উঠে আলমারি থেকে কাঁথা এনে ওকে ঢেকে দিল। নিজেও পাশে শুয়ে জড়িয়ে ধরতে শ্রেয়া ঘুম কিছুটা আলগা হলো। হেমন্ত ওর মাথায় হাত রাখলো। চুলের ভাঁজে আঙুল চালাতে চালাতে বলল, ঘুমাও শ্রেয়, সকাল হয়নি, বৃষ্টি হচ্ছে। একটু এগিয়ে কপালে চুমু খেলো হেমন্ত। কাঁথার নিচ দিয়েই নিজের পুরুষটা হাতটা রাখলো শ্রেয়ার পেটে। ঘুম জড়ানো গলায় শ্রেয়া বলল, ও কিন্তু জেগে আছে। কে বলল? আমি বুঝি। ওর মা কেন ঘুমোচ্ছে না? দাঁড়ান জিজ্ঞেস করে দেখি। হেমন্ত ওর গলায় মুখ লাগিয়ে বলল, দুষ্টু হচ্ছ দিন দিন। এরপরও প্রায় 2 ঘন্টা পর ওরা উঠল। হঠাৎই দরজায় ছোট ছোট হাতের থাপ্পড় শোনা গেল, তাও একসাথে 4টা। হেমন্ত জানালা খুলতে খুলতে বলল, কি? ভাই দরজা তুলো তো। ইনিমিনি একসাথে বলল। শ্রেয়া মুখে মুছতে মুছতে দরজা খুলতে ইনিমিনি ঢুকলো। ওদের হাতের মুঠোয় চিতই পিঠা। শ্রেয়া ইনির গাল টেনে দিয়ে বলল, কি খাই ভাবির জান? ইনিমিনি ঠোঁট দুটো গোল গোল করে বলল, অনেক ডাল। হেমন্ত এসে দেখলো চিতই আর সাদা দেখা যাচ্ছে না। 2টো যে শুকনো মরিচ লাল দেখে ওটার ভর্তায় নিয়ে এসেছে তা বুঝলো ও। ওদের হাত থেকে পিঠা নিয়ে নিজের মুখে দিয়ে বলল, চিতই কে বানাচ্ছে? মা আর চাচি বানায় হেমু ভাই, নিচে ডাকে। প্রিয়া রুমে ঢুকতে ঢুকতে বলল। শ্রেয়া ওনার মাথায় দিয়ে নিচে। ইনিমিনি উঠল হেমন্তর 2 কোলে। গত রাতে যেহেতু বাচ্চারা কেউ বাসায় খায়নি, তাই গরুর ভুনা বেঁচে গিয়েছিল। সেটা আর ভর্তা দিয়ে আজ নাস্তা। চিতই খেতে খেতে আজ 5টা খেয়েছে শ্রেয়া। হেমন্ত এবার একটু রাগ করলো। শ্রেয়ার মুখের সামনে গোস্ত ধরে বলল, আর একটুও ভর্তা না, শরীরে রক্ত কম, গোস্ত খাও। এটা খায় না, শুধু ভর্তা দিয়ে। হাতে থাকা অর্ধেক চিতই দেখল শ্রেয়া। মানল না হেমন্ত। চৈত্র আর জ্যৈষ্ঠ আজ চুপচাপ। 2জন নিজেরা খাচ্ছে, মাঝের মধ্যে ইনিমিনিও মুখ দিচ্ছে। বাবার সাথে কথা বলে না তারা, তাই এতটা সন্নাটা।
হেমন্ত এক পলক দেখেও কিছু বলল না, তার পরিকল্পনা ভিন্ন। তৌসিফের ঘুম ভাঙলো মাত্র, ঠান্ডায় জমে যাচ্ছে সে। 18তে এসি চলেছে সারা রাত, সেই সাথে বাইরের আবহাওয়া জানালার কাছেও ভিজে উঠেছে। পাশে তাকাতেই দেখলো খাতা পেঁচিয়ে মুড়ি দিয়ে এক কোণে গুটিয়ে আছে পোষ, যে কোনো সময় খাট থেকেও পড়ে যেতে পারে। খাতা এমনভাবে পেঁচ দিয়েছে যে তৌসিফ যে নিমে তার জো নেই। তৌসিফ ওকে ধরে সামনে আনবে তার আগেই খাতা নিয়ে ও এক মোচড় দিয়ে ধরাম করে নিচে পড়ল। ধরাম করে এক শব্দে হতেই তৌসিফ ডেকে উঠল, পোষটা কিসের বলতে কি পান্তা ভাতে কি। পোষ উঠে কেঁকে উঠল। তৌসিফ নাকি ওকে ধাক্কা দিয়ে ফেলেছে। হতভম্ব তৌসিফ তবুও বউকে খাটে তুলল। কোমর চেপে ধরে শুয়ে আছে পোষটা। তৌসিফ এক মুহূর্ত বলতে পারল না কোমর টিপে দেওয়ার কথা। রেগে গেলে তৌসিফের গলায় পা টিপে দেয় সে। বিশ্বাস নেই এই মেয়ের। পোষ বালিশে মুখ গুজে উর্জা হয়ে শুয়ে থাকতে তৌসিফ ভাবলো বুঝি ঘুমিয়েছে। যেই না কোমরে হাত রাখলো অমনি যেন কারেন্টের শক খেলো পোষ। তবে ব্যথা থাকার কারণে কিছু বলল না। তৌসিফ হালকা হাতে টিপে দিচ্ছিল, কিন্তু 1 মিনিট যেতেই আর টিকতে দিল না পোষ। দিন শেষে সে এমন উঠতি যৌবনা এক নারী। 20 বছর বয়সী পোষ চাইলেও সামাল দিতে পারে না নিজেকে। সম্মুখে প্রাপ্তবয়স্ক পুরুষটার কাছে বাজেভাবে হেরে যায়। পোষ সরে গিয়ে মিনমিন করে বলল, লাগবে না। কেন? না বলেছি না? বেশি মন চাইছে রাস্তায় নামুন, দেখুন কোন মহিলা আচার খেয়ে কোমর ভাঙলো, তাদের কোমর টিপে দিয়ে আসুন। তৌসিফ বিছানা ছেড়ে উঠল, যেতে যেতে বলল, না জানি কোন পাপ করেছিলাম, কপালে জুটছে একটা। পোষ হরিণের কানে শোনালো যেন। শুনে শুনে জোরে জোরে পড়ল, এই মামাতো ভাই, আমি জুটিনি, আপনি ধরে পেতে জুটিয়েছেন। তৌসিফ ধরম করে দরজা লাগিয়ে দিল। চোখের সামনে সাদা আলোয় ঝকমকালো উঠল বিলাসবহুল বাথরুমটা। ভাঙা কোমর নিয়ে খিচুড়ি বসিয়েছে পোষ, সাথে হাঁসের গোস্ত। টানা বৃষ্টি পড়েছে গত রাত থেকে। সকালে মন চাইল পরোটা দিয়ে চা খেয়ে ক্ষান্ত ছিল ও। দুপুরে খিচুড়ি চাই। তৌসিফ আজ বের হয়ে ও ফেরত এসেছে। রাস্তায় পানি উঠেছে, গাড়ি চলাচল সম্ভব না, এই আবহাওয়াতে মিটিং সম্ভব না। তাই শিপ আটকে পড়েছে চট্টগ্রাম বন্দরে। বারবার ফোনে ধমকাধমকি করেই যাচ্ছে। পোস্ত চমকালো তখন যখন দেখলো রাগে তৌসিফ তালুকদার লাল হয়ে উঠেছিল। লক্ষ লক্ষ টাকার ব্যবসা বলে কথা। পোষ অবশ্য আজ এই নিয়ে তৌসিফকে রাগাতে দেখলো না 2 দিন। তাই ওই ড্রয়িং রুমে আর পা বাড়ায়নি ও। খিচুড়ি প্রায় শেষের দিকে বুয়ার দিকে তাকিয়ে পোষ বলল, আচ্ছা উনি খিচুড়ি খায় তো? জানি না তো ছোটো পাপি, সচরাচর রান্না হয় না। তৌসিফের বর্তমান ডাক দেখে আজ আর জোর করে ওকে খিচুড়ি খাওয়াতে সাহস পেল না পোষ। তাই বুয়াকে বলল, তবুও ভাত রেতে রাখুন খালা, যদি পাগলা কুত্তার মতো খেপে যায় তখন আবার মুশকিল। পৌষরাত। তৌসিফের কণ্ঠ বুকটা হঠাৎই ধুকপুক ধুকপুক করতে লাগলো ওর। তাহলে কি শুনে নিল তৌসিফ? আচমকায় কেন যেন ভয় হতে লাগলো ওর। না চাওয়াতে এবার উচ্চস্বরে ডাক পড়ল। পরি তো মরি করে দৌড়ে গিয়ে পৌঁছালো পোষ। তৌসিফ ল্যাপটপ থেকে নজর সরিয়ে বলল, খিচুড়ি রান্না করছো? তোমার না শরীর অসুস্থ? আর করতে হবে না, রুমে যাও, একটু বাকি আছে, যেতে বলেছি। হঠাৎ ধমক খেয়ে চুকসে গেল ফাটা বেলুনের মতো মুখ করে রইল পোষ। তৌসিফ দেখেও কিছু বলল না। এই মেয়ে একটা বাদর, লাই পেয়েই গাছে উঠে বসে থাকে। দুপুর হলেও বৃষ্টির উৎপাত কমেনি। তৌসিফের চোখে ফাঁকি দিয়ে ছাদে এসেছে পোষ। লোকটা এখনো হাউকাউ করেছে ফোনে। বৃষ্টির ফোঁটা ক্রমশ বেড়েছে বই কি কমছে না। পৌষ আজ এই প্রথম তালুকদার বাড়ির ছাদে এসেছে। বিশাল বড় একটা ছাদ, সম্মুখে মেইন রোড দেখা যাচ্ছে। ছোট বড় অসংখ্য চারা গাছে ভরপুর ছাদটা, মাঝখানে বিশাল বড় একটা দোলনা। পৌষের মুখটা উজ্জ্বল হলো। ছাদে পা রাখতেই ঠান্ডা পানির বিন্দুগুলো সিক্ত করে তুলল ওর দেহ মন। ছোটন্ত পা চলল ওর মধ্যখানে। দোলনায় বসতেই ভিজে চুপচুপে হয়ে গেল ও। এত ভারী দোলনা ও নাড়াতে পারল না। কাপল দোলনা, এটা দেখে বোঝা যাচ্ছে। এতটাই বড় যে তৌসিফ তালুকদারের দাদার 4 বউ নিয়ে উঠে দোল খেতে পারবে। মাথায় আজগবি সকল ধারণা হানা দিল পৌষকে। দোলনা থেকে উঠে দাঁড়ালো ও। এদিক ওদিকে ছুটতে ছুটতে ভিজে একাকার হলো। বেশ সময় পর তৌসিফ ডাক দিল পৌষকে। ওর পেছনে কারো অস্তিত্ব টের পেতেই যেই না হাত বাড়াবে তখনই ওর নজরে যায় সোহা দাঁড়িয়ে। বিরক্তি বোধ করলো তৌসিফ। মাত্র তো হাত ধরে টেনে কাছে নিত, তখনই ধমকে দেওয়াতে মুখটা চোপসে ছিল ওর। চটপটির মতো চটপটা বউটার অমন মুখ বুঝি মানায়? মোটেও না। সোহাকে দেখে তৌসিফ যেই না উঠে দাঁড়ালো অমনি সোহা বলে উঠল, একটু কথা ছিল, বলো। আমি বিয়েটা করতে চাই না। কারণ? আমি চাইছি না, এটা কি যথেষ্ট নয়? না। সোহা ঠোঁট কামড়ে কিছু ভাবলো, অতঃপর কিছু বলতে উদ্যত হতেই তৌসিফ বলে উঠল, তোমার নিজে চলার যথেষ্ট মাধ্যম আছে, আর প্রয়োজন হলে আমি আছি, দেব। কিন্তু যদি বিয়ে না করো তাহলে আমার বাসায় আর টাকা সম্ভব হবে না। তোমার পৌষরাত পছন্দ করে না তোমাকে, অ্যান্ড ইউ নো। জানি, তবে এটা আমার বাবার বাসা। চোখ গরম করে তাকায় তৌসিফ। সোহা সহসা মাথা নামিয়ে নিল। তৌসিফ তিরস্কার করে বলল, তোমার বাবার বাসা? হাসালে সোহা। আমাকে খারাপ রূপ দেখাতে চেও না। যা দিয়েছি তাতে শুক্রিয়া করো। পৌষরাত থেকে দূরে থেকো। আর হ্যাঁ, যদি ওর কানে উল্টাপাল্টা কিছু বলেছ তখন তুমি দেখবে আমার বিশ্রী রূপ।
সোহা দাঁড়ালো না আর এক সেকেন্ডও। পা ঘুরিয়ে চলে যেতে নিলেই তৌসিফ বলে উঠল, অর্ণব আসলেই তোমার সাথে দেখা করবে। হয় সোজা ইজ্জত সহিত শ্বশুর বাড়ি যাবে, না হয় এই বাড়ি ছাড়বে আজীবনের জন্য। সোহা আর দাঁড়ালো না। তৌসিফ গা ছাড়া ভাব নিয়ে রুমে গেল। না, এই কাঠখোট্টা বউটা নেই। ওয়াশরুমেও খালি। কিচেনে বুয়াকে জিজ্ঞেস করলো, সে জানালো তখন ধমক খেয়েই পোষ রুমে ঢুকেছিল। তাহলে কোথায় গেল তৌসিফের বউ? এদিক ওদিকে কোনা কোনা চোখে খুঁজল তৌসিফ। বাইরে যে বৃষ্টি, নিচে তো যাওয়ার কথা না। ফোনটা হাতে নিয়ে সিসিটিভিতে এক নজর দিতেই দেখল চোরের মতো বেরিয়েছে পৌষ। উঠিয়েছে সিঁড়িতে ওপরে। বউ খুঁজে পেয়ে শান্তি পেল ও। নিচে ছুটল ছাদের দিকে। যাওয়া হয় না অনেক দিন। ছাদের গেটটা বিশাল বড়। সাইড দিয়ে ঢুকতে নিলেই তৌসিফে আটকে গেল। বড়সড় দুটো ফাঁকা ঢোক গইল। তৌসিফ নিচে পৌষের জন্য কাপড় চোপড় এনেছিল। মেয়েটা অভিযোগ করেনি এই পর্যন্ত। ওর পরনে এখনও পাকিস্তানি ঢোলা এক কামিজ। গায়ের সাথে সেটে আছে ওড়নাটা। দুই হাতে মেলে চঞ্চলা মেয়েটা এদিক ওদিকে ঘুরঘুর করছে। ও শরীরের দিকে তাকিয়ে এই তৌসিফের আকাঙ্ক্ষা জাগ্রত হলো। মেয়েটার জন্য ও ভালোবাসার আঙ্কুরোদমন শুরু হতে লাগলো বুঝি। সারা শরীর অবশ হতে চাইল। তরচারা পুরুষ মন যেন হঠাৎই যুবকে পরিণত হলো। তৌসিফের ভীষণ মন চাইল প্রেম করতে, এই মেয়েটার প্রেমে পড়তে। এই প্রেমের সুধা পান করার তীব্র বাসনা জেগে উঠল হৃৎপিণ্ডে। কখন যে পা চলা শুরু করেছে আর কখন যে পৌষের কাছে এলো তার টেরি পেল না কেউ। একদম ওর পেছনে এসে দাঁড়ালো তৌসিফ। ওর শক্তপোক্ত হাতটা ধীরে ধীরে ছুঁয়ে দিল পৌষের মেধহীন কোমর। আচমকা পৌষের আগুনের মতো জ্বলে উঠল পৌষ। পেছনে না ঘুরেই ধাক্কা মারল তৌসিফকে। পিছিল হওয়াতে তৌসিফ পড়তে পড়তে যেই না পৌষকে ধরলো, অমনি দুজনেই একসাথে পড়লো। জমা পানিতে দুজন একসাথে পড়ে ছপাত করে শব্দ হলো। পৌষ খ্যাক করে উঠল। লুচ্চামি করার জায়গা পান না? কোথা থেকে উদাই হলেন আপনি? জান গলায় এসে পড়েছিল বলে হাঁ করে দেখালো। তৌসিফ মুগ্ধ নয়নে মুখের ভেতরে উকি দিল। দেখার চেষ্টা করলো পৌষের জান। তবে আফসোস, দেখা গেল না। পৌষের ওঠার তাগাতা দেখে দিল না। এদিকে তৌসিফও ওকে নিজের উপর থেকে সরালো না। তৌসিফের দেহের উপরে উঠে আছে ও। তৌসিফ হঠাৎই জিজ্ঞেস করলো, রেগে আছো? না তো। বৃষ্টিতে ভিজেছ যে? মন খারাপ থাকলে কি মানুষ বৃষ্টিতে ভিজে? জানি না তো। না, মন চাইছে না। ঠান্ডা ক্রমশ বাড়ছে। বৃষ্টিও পাল্লা দিয়ে বাড়তে লাগলো। পৌষের যেন কিছু হলো। ও মাথা এলিয়ে দিল। তৌসিফ দুই হাতে ওকে জড়িয়ে ধরল। এই তীব্র বর্ষণ উপেক্ষা করে দুজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষ সাথে বিমোহিত হচ্ছে। মনে জাগ্রত কামনা বা বাসনা কোনোটাই প্রকাশে তারা ব্যর্থ। অল্প অল্প বিদ্যুৎ চমকাতেই পৌষ উঠতে চাইল, তবে তৌসিফ ছাড়বে না। এই দুই হাতের বেষ্টনী আরও দৃঢ় করল। পৌষ এবার মুষ্টামুষ্টি শুরু করে দিল। তৌসিফ নরম সুরে বলল, আর একটু থাকো না পৌষরাত। পৌষপচি মানার মেয়ে নিজের উপর নিয়ন্ত্রণ হারানোর আগেই ওর মুখ ছুটল রেলের গতিতে। আপনি তো মিয়া বহু ঢিলা। এই সাথে টাঙ্কের পেছনে প্রেম প্রীতি করতে নিশ্চিত আগে করেছেন, তাই না? কি ভেবেছেন আমি বুঝবো না? তৌসিফ ওকে ছেড়ে দিতে উঠে দাঁড়ালো পৌষ। এক হাতে বাড়িয়ে দিল তৌসিফের দিকে। অথচ দুজনেই জানে পৌষ ইহকালে টেনে ওকে তুলতে পারবে না। তৌসিফ অবশ্য হাতটা ধরল। নিচে উঠে দাঁড়িয়ে পৌষের কালে দুটো ধরে বলল, ট্যাঙ্কির পেছনে যাওয়ার আমার অভ্যাস না। আমি যা করি খোলামেলায় করি, মুক্ত গগন তলে। বলতে পৌষের থুতনিতে চুমু দিল। কাজ অবশ্য হলো। মেয়েটা মাথা নিচু করে নিল। তৌসিফ বেশ উপভোগ করে এই মুহূর্তটা। পৌষ সরে গেল ওর সামনে থেকে। পৌষকে দোলনায় বসতে দেখে তৌসিফও ওইদিকে পা বাড়ালো। দোলনার পেছন থেকে দু হাতে ঠেলে দিল। মুখে হাসি ফুটল পৌষের। উচ্ছ্বাসিত গলায় শুধু বলল, আরও জোরে দিন। বৃষ্টি আজ না কমার প্রতিশ্রুতি নিয়েছে। প্রায় 1.5 ঘন্টা বৃষ্টিতে ভিজেও মন ভরেনি পৌষের। অবশেষে না চাইতো ধমক দিয়ে নিয়ে এসেছে তৌসিফ। সেই থেকে মুখটা পেঁচার মতো করে রেখেছে ও। আপাতত ওয়াশরুমে ঢুকে আর বের হচ্ছে না। ঠান্ডায় জমে যাওয়ার উপক্রম এবার। ওয়াশরুম যদিও আরও আছে, তবুও দরজায় নক করলো ও। পৌষরাত হয়নি? হলো তোমার? হয়েছে তো সেই কখন। আশ্চর্য, তাহলে বের হচ্ছ না কেন? জামা কাপড় আনার সুযোগ দিয়েছিলেন আপনি। খেক করে তো ভেতরে দিলেন ঠেলে। তৌসিফ নিজের কপালেই চাপড়াতে লাগলো। জীবন পার হয়ে যাবে পৌষের ভাষা ঠিক করতে করতে। এই মেয়ে কবে শুধরাবে? ওকে অপেক্ষা করতে বলে তৌসিফ আলমারি করে সেই এক সেট কাপড় নিয়ে দরজায় টোকা দিল। হানি খুলল। কেন? ড্রেস নাও। দরজা খুলে একটু ফাঁক করলো পৌষ। এক চোখ দিয়ে উকি দিয়ে ছিনিয়ে নিল কাপড়। ঝাঁচালো কণ্ঠে একটু পরে পৌষ চিল্লিয়ে উঠল। তৌসিফ দরজায় নক করলো পুনরায়। পৌষ না খুলেই দাঁত কটমট করে বলল, আমি বলেছি এসব ধার দিতে। কী সব? নাকা সাজলে একদম মুখের উপরে ফেঁকে মারবো। তৌসিফ হঠাৎ বসলো। স্বাভাবিক গলায় বলল, ও আরে তোমার তো লাগবেই তাই না? চেয়েছি আমি। ব্যাটা খাটাস নির্লজ্জ। মেয়েদের জিনিস হাতাহাতি করতে মন চাই তাই না? আন্ডারগার্মেন্টস এর ফ্যাক্টরি খুলে নিয়ে তাহলেই তো হয়। তৌসিফ বেয়াক্কেল বনে গেল। দরজা খুলে বের হলো পৌষ। তৌসিফকে না দেখার মতো করে চলে গেল সাইড কেটে।
তৌসিফ ওয়াশরুমে ঢুকেই দেখলো একদম গোছানো ওয়াশরুম মেয়েলি ঘ্রাণে ভরপুর। এমনিতেই এলোমেলো পৌঁছে ওয়াশরুমের ভেতরে যথেষ্ট কঠোর, রোজ পরিষ্কার করতেই হবে। খেতে বসা মাত্রই তৌসিফের জন্য আলাদা ভাত আনা হলো। কপাল কুঁচকে তৌসিফ বলল, পোস্ট আপনার খিচুড়ি করেছে? জি মামা, কিন্তু আপনার জন্য ভাত করতে বললো। খিচুড়ি খাবো। পোস্ট ততক্ষণে রান্নাঘর থেকে এলো, ওর হাতে একটা বাটি। খেতে বসতেই তৌসিফ বলল, আমাকে বেড়ে দাও। এমন আবদার তার মুখে আজ এই প্রথম। একদমই নতুন, নিজেরটা নিজেই নিয়ে খায় ও। পোষ অবশ্য ভাত দিতে নিলেই তৌসিফ বলল, খিচুড়ি দাও হানি। পোষের মুখে হাসি ফুটল, নিজ হাতে বেড়ে দিল। পোষ নিজেরটা নিয়ে বসতেই তৌসিফ জিজ্ঞেস করলো, বাটিতে কি খাবেন? কি সেটা বলো তো। শুকনো মরিচের ভর্তা, একদম ফটাফট করে এনেছি। ভর্তার ঘ্রাণেই মুখে পানি এলো ওর। কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা আর ভাজা শুকনো মরিচ, লবণ আর সরিষার তেল দিয়ে মেখে 2 মিনিটে বানিয়ে এনেছে পোষ। তৌফিক একটু মুখে দিতেই নাক কান জ্বলে উঠল ওর। পোষের দিকে তাকাতে দেখলো দিব্যি খেয়ে যাচ্ছে ও। এই মেয়ে যে এতটা ঝাল খেতে পারে এতদিনে জানলো তৌসিফ। মনে মনে বলল, আমিও তো বলি এত তেজ আসে কোথা থেকে। আপনার আওতা বোন আপনাকে ভাই ডাকে না কেন? আওতা শব্দটা কেমন শোনালো। তৌসিফ ল্যাপটপ থেকে নজর সরিয়ে পড়ল, আওতা বোন? সোহাগ, কেন ভাই ডাকে না কেন আপনাকে? তৌসিফ উত্তর দিল না। দুটো মেইল পাঠাতে হবে তার, একটু দরকারি। মেইল পাঠাতে পৌষের জহুরি চোখ দৃষ্টি কাড়লো ওর। পৌষ চোখ দুটোতে একদম ছোট ছোট করে তাকিয়ে আছে ওর দিকে। তৌসিফ দ্রুত আঙুল চালালো কিবোর্ডে। এই মেয়ে প্রশ্ন যেহেতু তুলেছে, উত্তর তাই চাই। পৌষ আদা ছোঁয়া হয়ে বসা কাউচে একটা ছোট্ট বলে করে কাজও খাচ্ছে সে। তৌসিফ কাজের ফাঁকে হাত বাড়িয়ে একবার একটা তুলে দিল মুখে। মজাই লাগলো, সল্টি একটু টেস্টি। মেইল সেন্ড করে ল্যাপটপটা পাশে রেখে বাটিতে আবার হাত দিতেই পোষ বাটি সরিয়ে নিল। তৌসিফের দিকে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে বলল, খেতে মন চাইলে নিয়ে আসুন, আমারটা খাচ্ছেন কেন? ছোচা? কে ছোচা? কে আবার? আপনি? বলে মুখ ভাঙালো পোষ। তৌসিফ জোর করে বাটি থেকে দুটো কাজু নিয়ে মুখে দিতেই মিচর হাসি হাসলো। পোষ মুখ ঝামটা দিতেই তৌসিফও ভাঙানোর মতো করে মুখ করে বলল। তৌসিফ 2 হাত কানে দিয়ে আঙুল নাড়িয়ে বলল, ভাঙলে মার খায়, ব্যাং খায়, মরা গরুর ঠ্যাং খায়। পৌষের এহেন কথাই তৌসিফের মুখটা ছোট হয়ে এলো। এসব আজগবি সকল বাক্য কোথা থেকে এসে শিখেছে এই মেয়ে? তৌসিফ হঠাৎই খেয়াল করলো বউ ওর দিকে এগিয়ে আসছে। হাব পাপ মোটেও ভালো ঠেকালো না। কাছে আসা ভালোবাসার বউ তো তার না, তাহলে এই আলকাপিরিত কেন দেখানো হচ্ছে তাকে? ডালমে কালা তো আছেই, বুঝে গেল তৌসিফ। 1 ইঞ্চি ফাঁকা রেখে বসলো পোষ। তৌসিফ নিজের সকল ভাবনা দমন করে প্রশ্ন করলো, কিছু বলবে হানি? হ্যাঁ, ক্লোজ আপের অ্যাড দেব। না, এত আদর দেখাচ্ছ যে। কটমট করে তাকিয়ে পোষ বলে উঠল, কোথায় আদর লাগালাম আমি? হ্যাঁ, 2-4টে চুমু দিয়েছি নাকি রাস্তার মোড়ে থালা হাতে বসে? তৌসিফ করেছি? মিথ্যা কেন বলেন? মিথ্যুক লোক, চাপা মারার জায়গা পান না। যতটুকু ও কাছে এসেছিল তার থেকে 3 হাত দূরে গিয়ে বসলো পোষ। তৌসিফ দিনে রাতে আর কত চমকাবে, আর কত অবাক হবে। তার এই অবাক হওয়ার দিন কি আদৌ শেষ হবে? কবে বা শেষ হবে? যাকে আশেপাশের সকলেরা ভয় পায়, যার সামনে মুখ তুলে সত্যিটা অবধি বলে না, তাকে যে দড়ি দিয়ে ঘুরাই, এই এতটুকু পোষ তাকে কেউ জানে? জনগণ কি আদৌ মানবে এ কথা? লাগামটা ও হাতছাড়া করবে না। অন্য কেউ হলে তৌসিফ হয়তো হাত তুলে ফেলতো এতক্ষণে। তবে কেন জানে পোষকে তার ধমকাতে কষ্ট হচ্ছে। এই মায়ামী মুখটা ধমকের উপযুক্ত না। এই মুখে শুধু আদর মানাই। নিজেকে বাহবা উপাধি দিয়ে আগ বাড়িয়ে পৌষের কাছে গেল তৌসিফ। বাটি থেকে দুটো কাজু নিতে নিতে আলতো করে ছুঁড়ে দিল পৌষের গাল। ডাকলো মিষ্টি কণ্ঠে, পৌষরাত। পৌষ মৌনও রইল, তার উত্তর চাই। তৌসিফ জানে, বুঝে তাই বলল, যাকে তুমি ভাই মানো না তাকে কেন ডাকবেন? চকিত দৃষ্টি ফেলে চাইলো পৌষ। তৌসিফ একটু হেসে বলল, সোহা কোনোদিনই আমাকে ভাই বলে ডাকেনি। এর হয়তো কারণ আছে বা হয়তো নেই। সম্পর্কে ভাই বোন হলেও তা আদৌ কতটুকু আছে জানি না। সে ডাকে না, আমি জোর করবো না। আমার আপন ভাই আছে, বোন আছে, এমনটা নয়। কিন্তু নয়, সোহা জানে না বাইরের লোক ওকে কাজের মেয়ে ভাবে। ও জানে, কিন্তু ভাবিদের সাথে তর্কে গেলেই ভাইরা কেউ চুপ থাকবে না। মূল কথা হলো আশ্রয় কেউ ছাড়তে চায় না। ও এখানে আশ্রয় পেয়েছে, তাই ছাড়তে চায় না। তাই বলে নোংরা অপবাদ শুনবে? পৌষের কথার প্রেক্ষিতে আর কথা বলল না তৌসিফ। পৌষ তাকিয়ে রইল ড্যাপটাপ করে। বোঝার চেষ্টা করলো তৌসিফের মনোভাব। কিছুতেই সক্ষম হলো না ও। এই লোকের মন আর মস্তিষ্ক আদৌ একভাবে কিনা কে জানে। উঠে যেতে যেতে কিছু কাজও তৌসিফকে দিয়ে বলল, কাল আবার আনবেন কাজু। কাজের লোক কাউকে বললেই হবে, এনে রাখবে। পৌষের মনটা কিন্তু ভালোই ছিল, কিন্তু ওর মাথাটা খারাপ করে দিল। খটখটে মেজাজে পৌষ বলল, আমি কি কাজের লোককে বিয়ে করেছি? বিয়ে করেছি আপনি, চুমু খান আপনি, তাহলে আমি কেন কাজের লোককে বলবো আমাকে বাদাম এনে দিতে? এখন কি যাব কাজের লোকের কাছে? বলতে বলতে উঠে গেল পৌষ। তৌসিফ হকচকিয়ে গিয়ে তাড়াতাড়ি
টেনে ধরলো ওকে, একদম কোলে বসিয়ে কোমরটা চেপে ধরতেই ভাই মাছের মতো তিরিং বিরিং করে শুরু করলো পোষ। ঝাঁঝালো গলায় বলল, 1 নম্বরের লুচ্চা আপনি, বিয়ের দিনও আমার কোমরে চেপে ধরেছেন, ছাড়ুন বলছি, একদম কামড়ে ধরবো বলে দিলাম। বলতে বলতে তৌসিফের বাহুতে সত্যিই কামড় ধরল পোষ। তৌসিফ আচমকা হামলায় হাতটা আলগা করতেই 2 লাফে সরে গেল পোষ। দরজার কাছে যেতে যেতে বলল, কাজের লোকের ডাকে তার কোলে উঠবো এখন বলে সত্যি বেরিয়ে গেল পোষ। তৌসিফের বুকে দুপুক দুপুক করছে। এই ছাড়াপাড়া বউ ওর বলা তো যায় না, সত্যি যদি কারো কোলে উঠে বসে, হায় আল্লাহ, এই মেয়ে এমন কেন? লাইফে এখন তৌসিফের কাঁধে উঠে নাচছে। তৌসিফ তাড়াতাড়ি দৌড়ে বের হয়। পোষ সত্যি যদি মেইন দরজার দিকে যাচ্ছে, পিছন থেকে গিয়ে ওর বাহু টেনে ধরতেই দাঁতে দাঁত পিষে কেলিয়ে হাসল। তৌসিফ পোষ করে শ্বাস ফেলে বলল, ভালো কি তুমি হবেই না? আপনি তো হতে দিলে তো। পোষ পায়ের উপরে পা তুলে সোফায় বসে নবাবের মতো বলল, টিভি রিমোটটা দিন। তৌসিফ রেগে রিমোট দিতে টিভি অন করলো পোষ। কার্টুন চ্যানেল ছেড়ে দেখতে দেখতে পা নাচাচ্ছে ও। তৌসিফ বসলো একদম ওর পায়ের কাছে। পোষ একটু ভদ্রতা দেখালো, পা নামিয়ে নিল। বয়সে হলেও বড়, চাপা যথেষ্ট নড়লেও পা তুলে বসলো একটু ভিন্ন দেখাই। ও পা নামাতেই আচমকা তৌসিফ ওর পা ধরলো। পৌষের শ্বাস আটকে গেল। স্নায়ু বুঝে ওঠার আগেই যেন ও পা সরাতে চাইল, তবে পারল না। তৌসিফ ছাড়েনি, নিজের কোলের উপরে পা রেখে বলল, থাক না, ছাড়ুন। বলতে বলতে পোষ উঠে বসার চেষ্টা করলো। তৌসিফ সত্যি পা ছাড়লো না। ফর্সা পা দুটো নিজের হাত দিয়ে কোলে ধরে রাখলো। পৌষের দম আটকে যাবে ভাব। তৌসিফের পুরো হাত দুটোর বিচরণ ওর পায়ের তালুতে ছোঁয়া দিতেই শিরশির করে উঠল ওর বদন। একে একে প্রতিটা আঙ্গুলে নেড়ে চেড়ে দেখলো তৌসিফ। নরম তুলতুলে পা দুটো, পৌষের পা দুটো অত্যাধিক ফর্সা। চেহারা থেকে হাত পা বেশি ফর্সা মেয়েটার। নাচালার সৌন্দর্য হয়তো এটাই, হাত পা দেখে বোঝা যাচ্ছে। এই মেয়ের মুখের যত্ন নেয় না। পোষ কাতর গলায় বলে উঠল, প্লিজ পা ছাড়ুন। বাট হোয়াই হানি, প্লিজ। তৌসিফ তবুও ছাড়লো না। ওকে তো কম চালাই না। তৌসিফ ও বদলা নিবে, তবে ভিন্ন উপায়ে। হঠাৎ ওর দিকে একটু এগিয়ে এসে তৌসিফ শুধালো, ক্যান আই টেস্ট হানি? পৌষের চোখ মুখ শুকিয়ে এলো। গলার পানিটা ওভাবে খাঁকা করেছে, মন চাইছে তৌসিফের মাথাটাই চিবিয়ে নিতে। একবার তো এমন হলেও মাঝে মধ্যে বিভিন্ন জিনিস কামড়াতে মনে চাইতো পৌষের। চাচি বলতো পৌষের দাঁত নাকি ইঁদুরের দাঁত, কিছু কাটতে না পারলে শিরশির করে, তাই সারাক্ষণ দাঁতের ব্যথাই ব্যবহার করে সে। পৌষ সারাক্ষণই নখ কাটতো। একবার তো হিমু ভাই এনে দিল নতুন স্ট্রবেরি সোপ। হাই কি সুন্দর করে নাক ঝুলানো ঘ্রাণ, সইতে পারল না পোষ। বসিয়ে দিল এক কামড়। ইনিমিনি ছিল ওর সামনে, হাত পেতে চাইলো একটু। পোষ দেয়নি দেখে সেদিন লুকিয়ে 2 বোন এক কামড় করে সাবান খেয়েছিল। যদিও গিলার আগেই চৈত্র দেখেছিল। হেমন্ত সেদিন কতটাই না ধমকালো ওকে। ভাবের জন্য বেঁচে গিয়েছিল পৌষ। তৌসিফ কখন যে ওর ভাবনার মাঝে পৌষের কাছাকাছি এলো তা টের পায়নি পৌষ। একদম ওর মুখের সামনে এসে বলল, কি হলো? আপনার মুখে গন্ধ, তাই নো টেস্টিং। একদম ঝামা কষার মতো মুখটা হলো তৌসিফের। পোষ উঠে দৌড়ে পালালো রুমে। মুখে গালি দিল, বদমাইশ বেটা, আমার সাথে বদমাইশি করতে আসে, একদম টপাশে হারপিক লাগিয়ে দাঁত মেজে দেব। সবটা শুনল তৌসিফ। প্রতিনিয়ত 2 বেলা দাঁত ব্রাশ করা হয় দামি টুথপেস্ট দিয়ে, মাউথ ক্লিনার দিয়ে ক্লিন করা হয়। এই যে এখনও মুখে ফ্রেশ গন্ধ, অথচ পোষকে যখনও অপকারটাই না দিল। তবুও একবার হাহা করে দেখল তৌসিফ, কই না তো গন্ধ, এই মেয়ে এত বজ্জাত কেন? সবে মাত্র ব্রাশ করলো তৌসিফ। ওয়াশরুম থেকে জোরে জোরে ডাকতে লাগলো পৌষকে, পৌষরাত। অলস পৌষ তখন খাটে পা ঝুলিয়ে ফোন টিপছে। তখনও নাশনের মতো করে বসেই রইল ও, অথচ উঠতে মন চাইছে না। ওয়াশরুম থেকে কেন ওকে ডাকতে হবে? তৌসিফ সারা শব্দ না পেয়েই নিজে উকি দিল রুমে। পৌষকে আরামে থাকতে দেখে এবার নরম গলায় ডাকলো, হানি একটু শুনে যাও না। পৌষ আর চোখে তাকালো। তৌসিফ চোখের ইশারায় ডাকলো। মুখে চা শব্দ করলো পৌষ। উঠে পরনে থাকা জামাটা টেনে টুনে ঠিক করে আস্তে আস্তে বলল, কি চাই, কি দেবো? তোমাকে চাই, এখানে এসো তাড়াতাড়ি। পৌষ ভ্রু সামান্য কিঞ্চিত করে এগিয়ে যেতেই ভেতরে ডাকলো তৌসিফ। 2 পা পিছিয়ে গেল পৌষ। চোখ কপালে তুলে বলল, লুচ্চামি আর কতকাল করবেন? সুরেচার পালালো, অথচ আপনি ভালো হলেন না। দিন দাহারে আমাকে ওয়াশরুমে ডাকেন কেন? তৌসিফ অসহায় চোখে তাকিয়ে নিচে বেরিয়ে এলো। পৌষের চোখের সামনে সামনে করে 2 পটি দাঁত বের করে বলল, দেখো তো কোথায় ময়লা। 2বার ব্রাশ করলাম, মাউথ ওয়াশ দিয়ে গার্গল করলাম, দেখো টাঙও ক্লিন। মুখ খুলে দেখালো তৌসিফ। ওকে ঝুঁকে দিয়ে পৌষ দেখলো একটু। হ্যাঁ, সত্যি সত্যি দাঁতগুলো চমকাচ্ছে দেখেছে। কথা বলতে ফ্রেশ ফ্রেশ ঘ্রাণ আসছে। পৌষ অভিজ্ঞ স্বরে বলল, পরিষ্কার দেখাচ্ছে, কিন্তু আমাকে দেখাচ্ছেন কেন? মুখে আসা প্রশ্নটা আর করা হলো না ওর। তৌসিফ শুনেছে পৌষের মুখ পরিষ্কার। একটু আগেও এই মেয়ে ওকে অপমান করেছে, বলেছে তৌসিফের নাকি মুখে গন্ধ। কি লজ্জা, কি লজ্জা!
এখন যেহেতু মুখে শিকারি করেছে, তাহলে আর বসে থাকবে কেন তৌসিফ? প্রথমে পৌষকে টেনে ওর থুতনিতে একটা চুমু দিল। এতেই বাখারা পৌষ, কিন্তু তাকে সুযোগ না দিয়েই আবারও অধরে চুমু খেল তৌসিফ। একটা দুটো পরপর কয়েকটা, এভাবে ছাড়া ছাড়া স্পর্শ পেয়ে পৌষের শরীর শিউরে উঠল। তৌসিফের বুকের দিকে টি শার্টটা খামচে ধরল ও। তৌসিফ 2 হাতে পৌষের গাল চেপে ধরল তখনও। কপালে কপাল ঠেকিয়ে প্রশ্ন করল, কেমন লাগলো? পৌষ মৌন, কথা বলল না। তৌসিফ ওর নাকে টেনে ছোট্ট একটা চুমু দিল, বলল, কথা বলো হানি। জানি না, আমার তোতা পাখি তোতলাচ্ছে কেন? পৌষ থমকে আছে। তৌসিফের এসব স্পর্শ ওকে নাড়িয়ে দেয়। ওর দেহ মন চঞ্চনা করে ওঠে। না চাইতেও পৌষ স্বীকার করতে বাধ্য, সে হেরে যায়। তৌসিফ এভাবে কাছে এলেই সে হেরে যায়। এতদিন যাও একটু রকঠক ছিল, চরিত্র নিয়ে অসংখ্য প্রশ্ন ছিল, কিন্তু তা এখন অনেকটাই পরিষ্কার। যদিও সোহাকে নিয়ে তার মনে প্রশ্ন অনেক, কিন্তু বর্তমানে সে তৌসিফের বউ। প্রিয়াশা তার অতীত, যাকে তৌসিফ মনে রাখেনি। পৌষ রাত বেরোতে চমকে ওঠে। তৌসিফকে নিজের কাছাকাছি দেখলেই সে এলোমেলো হয়ে যায়। চাপা হাজার নারী হয়তো সামলে থাকার চেষ্টা করে, কিন্তু যখন তৌসিফ এভাবে তার দিকে কাতর দৃষ্টি ফেলে, চোখে চোখে আবদার ধরে, তখন বেসামাল হয়ে ওঠে পৌষ। ওর হাত পায়ের সমাল তালে চিমচিম করে, মস্তিষ্ক সম্পূর্ণ ফাঁকা। তৌসিফ দেখলো, বুঝলো। মুগ্ধ চোখে হাতে আদর দিল পৌষের মুখে, যা একদমই সহ্য করতে অক্ষম পৌষ। ও নড়ে উঠতেই তৌসিফ এবার ওর ওষ্ঠ আঁকড়ে ধরল, পান করলো প্রেম সুধা। পৌষ ছটফট করতে উঠতেই আচমকা ওকে কোলে তুলে নিল তৌসিফ। গলা জড়িয়ে ধরল পৌষ, চোখে চোখ মেলাতে ব্যর্থ ও। তৌসিফ ওকে নরম বিছানায় রেখে ঝট করে দরজা লক করে লাইনগুলো অফ করে দিল। পৌষের কাছে চলে এলো অতি শীঘ্রই। নিজের কাছে নিয়ে কপালে চুমু খেলো, অসহায় চোখে তাকিয়ে বিনতি করায় পড়ল, মেয়ে আই হানি। পৌষের মতো চড়ছে, বুকে বাজছে ড্রাম, চারিদিকে যেন বেসুরা সিতারা বাজছে। মাঝখানে পৌষ। তৌসিফ ওর গলায় থাকা চিকন ওড়নাটা সরাতেই হাত পড়ল বুকে। তাকড়া এক পুরুষ তৌসিফ যে পূর্বে ও নারীর স্পর্শে এসেছিল, বহুবার মেতেছিল তাতে। আজ এত বছর পর পৌষকে টানছে সে। কেন জানে মনটা বেশিই টানছে। তৌসিফ ভুলে গেল দিনক্ষণ। আচমকা কান্নায় ও থেমে গেল। পৌষ সত্যিই কাছে, স্বাভাবিক কোনো কান্না না। ও ছাড়া চাইছে তৌসিফ থেকে। কান্নার ধরন ঠিক এমন যেন তৌসিফ তাকে নোংরা স্পর্শ দিচ্ছে। তবুও তৌসিফ ঘন ঘন শ্বাস ফেলে বলল, হানি আমি, প্লিজ না, না না প্লিজ না। অভিজ্ঞতা সম্পূর্ণ পুরুষ তৌসিফ, নারীর অনীহাসে বোঝে। তড়িৎ পেকে ওকে ছেড়ে দিলে তৌসিফ। ওর টি শার্টটা তখন ফ্লোরে। তা তুলেই সেকেন্ডের ব্যবধানে ওয়াশরুমে ঢুকে পড়লো তৌসিফ। বেআক্কেল বনে গেল পৌষ। ওর কেন কান্নায় জানে না। ও তো জোয়ারে ভাসছিল। একটুর জন্য তৌসিফকে নিজের বিলিয়ে দিতেও ও, কিন্তু হঠাৎই কেন জানি ওর সহ্য হলো না, সহজ হতে পারলো না পৌষ, তাই তো কান্না চলে এলো। একদমই অভিজ্ঞতা নেই পৌষ, অনভিজ্ঞ। ও জানে না, বোঝে না, হয়তো বয়সের তাড়নায় বা আবেগে পড়ে গা ভেসে যায়। কিন্তু হুট করে যে তৌসিফ তাকে কোনো পূর্ব প্রস্তুতি ছাড়া চাইবে, তা কে জানতো? পৌষ নিজেকে সময় বা প্রস্তুত কোনোটাই দিতে বা নিতে পারেনি। ওভাবে বিছানায় পড়ে রইল পৌষ। ওয়াশরুমে থেকে পানির শব্দ আসছে। গোসল করেছে তৌসিফ। তৌসিফকে আচমকায় ভয় লাগলো পৌষের। কথাটার সাথে হাজার বেয়াদবি করুক, কিন্তু তার সাথে আজ এই মুহূর্তে এমন কাজ করাটা যে ঠিক হলো না, তা পৌষ বোঝে। সে কি পৌষকে আবার মারবে? ভয়ে কোনায় গুটিসুটি মেরে শুয়ে পড়লো পৌষ। গায়ে ভালো মতো কাঁথা টেনে একদম মাথাসহ পেঁচিয়ে নিল। কখন যে ঘুমালো তা নিজেও জানে না। দীর্ঘ ঘণ্টাখানিক পর তৌসিফ টাওয়ালে পেঁচিয়ে বের হলো। এক পলক পৌষকে দেখে আলমারি থেকে একটা ট্রাউজার নিয়ে পরে বারান্দায় চলে গেল। প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটের ভাঁজে ধরে আগুন ধরালো তাতে। বিষাক্ত ধোঁয়া বাতাসে আসলো, উড়লো অরস ভঙ্গিতে। একদিকে বিষাক্ত ধোঁয়া, অনুভূতি। আজ বহুদিন পর নারী চাইছিল ও। বলল বললে অবশ্য ভুল, পৌষকে চাইছিল। এই চঞ্চল মেয়েটাকে তার ইদানিং ভালো লাগে। এটা যদিও ভালোবাসা কিনা তা বুঝতে অক্ষম তৌসিফ, অথবা স্বীকার করতে চায় না। একবার কি ভালোটাই না বাসলো, সেই ভালোবাসা তাকে ভরা মাঠে মুখে কালি মেখে দিয়েছে। ভালোবাসতেও যেন ভয় লাগে, ইজ্জতহানি তার ভয়। উদ্যম শরীরে ঠান্ডা লাগলো। বাতাস বইছে, বৃষ্টি শুরু হলো আবারও, তার তবে ঝিরিঝিরি। গায়ে বিন্দু বিন্দু পানি পড়তেই ভেতরে চলে এলো ও। খাটের একদম কোনায় ঘুমিয়েছে পৌষ। তার অপর পাশে শুয়ে কিছুক্ষণ এদিক ওদিক করলো তৌসিফ। অতপর খাতাসহ পৌষকে টেনে একদম নিচের কাছে শুয়ে পড়ল। একবার চাইলো নিজের খাতার নিচে ঢুকে বুকে জড়িয়ে ধরবে, কিন্তু পরক্ষণে কি মনে করে আর ধরল না, ঘুমিয়ে গেল। রয়ে গেল বুকে কিছু যন্ত্রণা, যা অতি কাছে শুয়ে থাকা মানুষটির অজানা। সকাল সকাল বমি পাচ্ছে শ্রেয়ার। হেমন্তর চোখে মুখে চিন্তা। ভোর রাত থেকে বমি করে যাচ্ছে শ্রেয়া। করতে করতে এবার কেঁদেই দিল। বড্ড আদুরে কিনা। হেমন্ত ওর মুখ ধুইয়ে দিল, রুমে নিয়ে খাটে বসে আছে। বারান্দা থেকে লেবুর চারা লাগালো। পৌষে অনেক কিছুই লাগিয়ে রেখেছে। সেবার ওর কলেজে থেকে লেবুর ছোট্ট একটা চারা এনে লাগিয়েছিল। বছর হলো, তবে গাছে ঠাটা এটা একদম পৌষের মতো গাঠ হয়ে আছে।
তাই আর মাটিতে লাগানো হয়নি, টবেই আছে। দুটো পাতা ছিঁড়ে নিল হেমন্ত। রুমির সে পাতা ছিঁড়ে শ্রেয়াকে দিতেই নাকে ধরে লম্বা শ্বাস নিল ও। একদম সতেজ ঘ্রাণ। হেমন্ত স্বস্তির শ্বাস ফেলল। মর্নিং সিকনেস হচ্ছে ইদানিং শ্রেয়ার। নরম স্বভাবের বউটার পরে কষ্ট হচ্ছে। হেমন্ত মানতে পারছে না। চিরুনি দিয়ে এলোমেলো চুলগুলো অতি যত্ন করে আঁচড়ে একে একে বেঁধে দিল। ক্লান্ত শ্রেয়া দুর্বল কণ্ঠে বলল, ক্ষুধা লেগেছে। চট করে দাঁড়িয়ে গেল হেমন্ত। শ্রেয়াকে তুলে বারান্দায় খোলা বাতাসে বসিয়ে বলল, এই 2 মিনিট যান, এক্ষুনি আসছি। বের হতে না হতেই দেখলো চৈত্র সুপের বাটি নিয়ে এদিকেই আসছে। হেসে ওর হাত থেকে বাটিটা নিল। হেমন্ত বলল, এত সকালে উঠলে যে? ফজরের পর ঘুম এলো না, তাই পড়ছিলাম ভাই। ভাবির কথা শুনলাম, তাই ভাবলাম কিছু খাবে কিনা। একটু লজ্জায় পাচ্ছে চৈত্র। বীর চাপড়ে চলে গেল। ওর অনুপস্থিতিতে ওর ভাই বোনগুলোই যথেষ্ট। টাইম টু টাইম ধরে বেঁধে খাওয়াবে শ্রেয়াকে। পৌষের পর ওদের পেটের কথা শোনার মানুষই তো শ্রেয়া। সুপ পুরোটাই খেলো শ্রেয়া। খেতে খেতেই বলল, আজ না বললাম পৌষকে আনবেন? হুম, একটু আনমনা ছিল হেমন্ত। শ্রেয়া ওর গালে হাত দিয়ে বলল, কি হয়েছে? কিছু না শ্রেয়, বলে হাসলো হেমন্ত। শ্রেয়া তাকিয়ে রইল। লোকটা হাসতে তার বুকে শান্তি লাগে। হেমন্ত ওর গাল টেনে দিল। আদুরে গলায় বলল, আমার বাবুটার আম্মু দিন দিন এত সুন্দর হচ্ছে কেন? বাবুর আপু তো সুন্দর হচ্ছে তাই। এই সুন্দর বাবুর আপু আদর করে দিলে রাগ হবে না তো? লজ্জা পেয়ে বসলো শ্রেয়া। তাতে সম্মতি ভেবে ওকে কোলে তুলে রুমে নিল হেমন্ত। পৌষের কথা আরেকবার জিজ্ঞেস করলে উত্তর এলো না। শ্রেয়াও তখন স্বামীর বুকে পরম শান্তিতে শুয়ে আছে। তার একমাত্র ভালো লাগার স্থান এটা। সকাল সকাল মিনুকে চোখের সারিকে চোখ উল্টালে তাকালো পৌষ। মিনু মিনমিন করে বলল, ছোট ভাবি আপনাকে ডাকে। ব্রকুচকে পৌষ জিজ্ঞেস করলো, কে? বড় মামা। পৌষ মনে করার চেষ্টা করলো বড় মামাকে। পরক্ষণেই মনে হলো তৌফিক তালুকদার। পৌষ পরোটা উল্টে জিজ্ঞেস করলো, কেন ডাকবে আমাকে? আমার সাথে কি কাজ? জানি না তো, কিন্তু ডাকে। তখনই উচ্চস্বরে কথা শুনল পৌষ। তৌসিফের গলাও শোনা যাচ্ছে। দরজার সামনে থেকে কথা আসছে। পৌষ উকি দিতেই দেখলো তৌসিফকে টেনে সাইডে নিল তাইফা। উচ্চস্বরে তখন ধমকাচ্ছে তৌফিক। তৌসিফ ও কম না। তৌফিকের গলা কানে এলো পৌষের। ডাক্তার বউকে দেখি কত বড় সাহস। পুরো কুচকে এগিয়ে যেতে হঠাৎই যেন ঝড়ের বেগে ওর গালে থাপ্পড় পড়লো। এত জোরে পড়লো শেষ কবে খেয়েছে ওর মনে নেই। মাথাটা পাক্কা 1 মিনিট ঝিম ধরে রইল। মুখে নোনতা শাক পেতেই পৌষ বুঝলো গাল কেটেছে। হুঙ্কার ছেড়ে তৌফিককে ডাকলো তৌসিফ। এদিকে হু হু করে কেঁদে উঠল পৌষ। ওকে কেন মারলো? কি করেছে পৌষ?